বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মোহাম্মদ তাহমিদ। সে কিন্তু পেশায় একজন মসজিদের ইমাম। আসলে মসজিদের ইমামকে পেশা বলাটা ঠিক হবে না, এটা একটা অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ ইমাম এবং মুয়াজ্জিনের সম্মান আমরা যদি জানতাম বা বুঝতাম, তাহলে আমরা সবাই এই পেশায় ঢুকে যাবার চেষ্টা করতাম। মোহাম্মদ তাহমিদ কিন্তু এই পেশাতেই রয়েছেন। আল্লাহ তার প্রচেষ্টাকে কবুল করুন। শুধু উনি যে এটাই করেন তা না, পাশাপাশি দাওয়াতে তাবলিগের কাজের সাথে উনি যুক্ত রয়েছেন। বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ মাহফিলগুলো উনি করে থাকেন। তো তাহমিদের পাঠারও ঘটনা এখন আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো তাহমিদ জানিয়েছেন ঘটনাটি খুব বেশি বছর আগে ঘটেছিল, বিষয়টা এরকম না, এখন থেকে 6 কি 7 বছর আগে ঘটেছিল এই তেলিগাতি গ্রামেই। সঙ্গত কারণে যার সাথে ঘটেছিল তার নামটি তাহমিদ জানালেও আমরা বলতে পারছি না, তবে তার নামের সাথে মিল রেখে একটা ছদ্মনাম দিচ্ছি, তার নাম রঞ্জু। আমি অনুরোধ করব আপনারা যারা তার আসল নাম জানেন, অর্থাৎ তেলিগাতি গ্রামের সবাই কিন্তু তার নাম জানেন, আপনারা কমেন্ট সেকশনে তার নামটি বলবেন না, কারণ আপনারা তাকে চেনেন ভালো করে। তো এই যে রঞ্জু, উনি মূলত কবিরাজি বা ওঝাগিরি এগুলো করতেন। তবে কালো জাদু করতেন কিনা এটা নিয়ে মতভেদ আছে। এখন একটা কথা কিন্তু তাকে নিয়ে প্রচলিত ছিল, অনেক কঠিন কঠিন কাজও নাকি উনি সমাধান করেছেন। তবে সবসময় যে কঠিন কঠিন কাজ সমাধান করতেন বিষয়টা এরকম না। একবার হয় কি, বরিশাল থেকে একটা খবর আসে, একজন লোক আসেন, লোক এসে তাকে বরিশাল নিয়ে যেতে চান। বলা হয় ওইখানে একটা লোককে খুব খারাপ প্রকৃতির একটা জিনে ধরেছে। সেই লোকটা কি পুরুষ ছিল না মহিলা ছিল এটা অবশ্য তাহমিদ বলতে পারেন নাই, বা সেটা জানা যায়নি। অনেক ওঝা কবিরাজ আসে, কিছুই করতে পারেনি। তখন নাকি ওই যে রঞ্জু কবিরাজ উনি কিছুটা সময় নেন, আর এটা উনি সমাধান করতে পারবেন কি না এটা উনি বোঝার চেষ্টা করেন। আর ওই লোকটাকে বলেন যে আপনি ঠিকানা দিয়ে যান, ফোন নাম্বার দিয়ে যান, আমি যোগাযোগ করে আপনাদের বাড়িতে যাব, আর যদি না যাই সেটাও আমি জানিয়ে দেব যে আমি যেতে পারবো না। তো ওই লোকটা তো অনেক অনুরোধ করেছেন, অনুনয় বিনয় করেছেন, ওই লোকটা চলে যান। ওই লোকটা চেয়েছিলেন যে রঞ্জু কবিরাজকে সাথে নিয়ে যেতে। কয়েকটা কারণে রঞ্জু কবিরাজ ওই সময় সাথে যেতে পারেন নাই। প্রথমত কাজটা আসলে উনি পারবেন কি না, বা কাজটা আসলে কোন লেভেলে আছে সেটা বোঝা। দ্বিতীয়ত ওনার আরও কয়েকটি কাজ ছিল। এই দুটো কারণেই মূলত উনি ওই সময় তার সাথে যেতে পারেনি। তো ওই লোকটা চলে যায়, বাড়ির ঠিকানা, তারপর ওই বাড়ির ফোন নাম্বার সব কিছু দিয়ে যান আর কি। তো রঞ্জু কবিরাজ উনি ওই রাতেই একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একটা বিশাল দেহী অবয়ব। এই অবয়বটার চোখ মুখ নাক কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট একটা ছায়ার মতো। এই অবয়বটা তাকে বলছে, খবরদার এই কাজটা করার জন্য ওখানে যাবি না, যদি যাস তাহলে কিন্তু আমি তোর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। এরপরই ওই অবয়বটা মিলিয়ে যায়। রঞ্জু কবিরাজের ঘুম ভেঙে যায়। রঞ্জু কবিরাজ চিন্তা করছেন যে আরে কবিরাজি করতে গেলে এই ধরনের বিষয় তো ঘটেই। এই ধরনের বিষয় কিন্তু উনি এর আগেও ফেস করেছেন। কোন একটা কাজে যাবেন, সেই কাজে যাবার আগে স্বপ্নের মধ্যে কেউ এসে বলেছে, তারপর উনি কিন্তু গিয়েছেন, সেই কাজ সমাধান করে আসছেন। আবার দেখা গিয়েছে স্বপ্নে না, বাস্তবেই ঘটনা ঘটেছে। কোন একটা জায়গায় যাচ্ছেন কাজ করার জন্য, প্রতিমধ্যে ভয়ঙ্কর অবয়বে হাজির সেই ভয়ঙ্কর পিশাচটা, ভয়ভীতি দেখিয়েছে। এরপর উনি কাজ করে আসছেন, পরে আর সমস্যা হয়নি। এখন স্বপ্নের মধ্যে এই জিনিসটা আসছে, উনি চিন্তা করলেন স্বপ্নের মধ্যে আসছে তো এই জিনিসটা তো খুব একটা শক্তিশালী জিনিস না, যেহেতু স্বপ্নের মধ্যে এসে হুমকি ধামকি দিয়ে গেছে। উনি হাতের কাজ যেগুলো ছিল, অর্থাৎ আশেপাশে কয়েকটা জায়গায় যেখানে যাবার দরকার ছিল সেখানকার কাজ শেষ করে বরিশালে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এবং সেখানে ফোন করেও জানিয়ে দিলেন যে উনি আসবেন। এরপর উনি বরিশালে রওনা দিয়েছেন। তবে যাবার আগে উনি নাকি বলে দিয়েছিলেন যে একটা কালো ছাগল যেন রেডি রাখে। এই কালো ছাগলকে বলি দিতে হবে একটা নির্জন জায়গায়। এই কাজটি উনিই করবেন, তবে সেই কালো ছাগলটা যেন রেডি রাখে। আর উনি ওনার যে সমস্ত সরঞ্জামাদি সেগুলো সাথে নিয়ে রওনা দিয়েছেন বরিশালের উদ্দেশ্যে। তো বরিশালের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, ঠিকঠাক মতো বরিশালে পৌঁছেও যান। এরপর ওই বাড়িতে যখন গিয়েছেন, যাওয়ার পর বলছেন যে আপনাদের আশেপাশে এমন একটা জঙ্গলের ঠিকানা আমাকে দেন যেখানে দিনের বেলাতেও লোকজন যেতে ভয় পায়।
আমি এই ছাগলটাকে নিয়ে ওখানে যাব, ওখানে গিয়ে এই ছাগলটাকে বলি দেব। তখন তারা একটা জঙ্গলের সন্ধান দেন, কিছুটা পথ এগিয়েও দিয়ে আসেন, কারণ উনি তো এই জায়গায় নতুন, কোন জঙ্গলে যাবেন উনি তো চেনেন না। এরপরে গিয়ে লোকজন ওখান থেকে চলে আসে, বলতে ওখানেই ছিল, একটু দূরে ছিল। উনি কাজ শেষ করে বাইরে বের হবেন এরকম একটা পরিকল্পনা ছিল। উনি তো রাতের বেলা ওই ছাগলটা নিয়ে রওনা দিয়েছেন, সাথে লোকজন ছিল। একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়ার পর তারা সেখানেই রয়ে যায়। এরপর উনি ছাগলটা নিয়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে যান। জঙ্গলটা যে একদম ঘন জঙ্গল ছিল বিষয়টা এরকম না, বিষয়টা এরকম ছিল যে ওই জঙ্গলে দিনের বেলাতে মানুষজন খুব কম যেত, ভয়ও পেত, অনেক গাছপালা ছিল আর কি। তবে চাঁদের আলো পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে। ভালো চাঁদের আলো যদি থাকে, অর্থাৎ যদি পূর্ণিমা রাত থাকে, তাহলে ওই জঙ্গলের ভিতরে হাঁটাচলা করা যায়। উনি ওখানে যাবার পর হাতে তো ধারালো একটা ছুরি আগে থেকেই নিয়ে গিয়েছিলেন, ওই বাড়ি থেকে ওনাকে দিয়েছিল আর কি। ছাগলটাকে নিয়ে উনি একা একাই যাচ্ছেন। তো ছাগলটা যেতে চাচ্ছে না, উনি বারবার টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। তবে এখানে একটা অদ্ভুত বিষয়, ছাগলটা যে যেতে যাচ্ছে না, ছাগলটা এক ধরনের শব্দ করে না, ছাগল যেভাবে ডাকে ম্যা ম্যা করে, ওরকম শব্দ কিন্তু করছে না। মনে হচ্ছে সে গোয়ার্তমি করছে, সে যেতে চাচ্ছে না। কিন্তু আমরা দেখি ছাগলকে যদি আমরা টেনে হিঁচড়ে নিতে চাই, ছাগল কিন্তু ডাকাডাকি করে। ওই ছাগলটা ডাকাডাকি করছে না, কিন্তু সে যেতে চাচ্ছে না। উনি তো টেনে হিঁচড়ে নিয়ে গেছেন। আর এই রঞ্জু কবিরাজের শরীরে শক্তিও ছিল বেশ। ছাগলটাকে মুহূর্তের মধ্যে বেঁধে ফেলেছেন, বেঁধে ফেলে মাটিতে শুইয়ে দিয়ে উনি গলায় চাকু চালিয়ে দিয়েছেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, চাকু চালানো মানে হচ্ছে এটাকে এক কোপে একদম শেষ করে দিতে হবে, অর্থাৎ ধর থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। তো ছুরি দিয়ে এক কোপেই ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এরপর মাথাটা একদিকে, বডি এক পাশে পড়ে আছে, গলগল করে কিছুক্ষণ রক্ত বের হলো। রক্ত যখন মোটামুটি বের হওয়া শেষ, সাধারণত কি দেখা যায় যে গরু ছাগল জবাই করার পর কিছুক্ষণ ছটফট করে না, এই ছাগলটা কিন্তু ওরকম ছটফট করেনি। এইখানেই একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক, ওই মাথাটা নিয়ে মূলত কাজ করতে হবে এই রঞ্জু কবিরাজকে। রঞ্জু কবিরাজ যখন দেখলো হ্যাঁ এখন সব কিছু ঠিকঠাক মতো সম্পন্ন হয়েছে, সে মাথাটা কেবল ধরতে যাবে, এমন সময় সে দেখলো অদ্ভুত একটা দৃশ্য। সে দেখলো এবারে ওই যে ছাগলের যে বডিটা, মাথা ছাড়া বডিটা, এটা নড়াচড়া শুরু করেছে। উনি চিন্তা করলেন হয়তোবা সে স্বাভাবিকভাবে নড়াচড়া করছে, জবাই করার পর তো নড়াচড়া করেনি, এখন এমনিতে নড়াচড়া করছে। কিন্তু না, এবারের নড়াচড়াটা সম্পূর্ণ রকমের ভিন্ন রকম ছিল। এই ছাগলের হাত পা কিন্তু বাঁধা ছিল। সে কি করলো, অনায়াসেই তার সামনের দিকে 2 পা, পেছন দিকে 2 পা যখন একটু নড়াচড়া করলো, এই দড়িটা খুলে গেল। এরপর এই ছাগলটা একদম সুস্থ স্বাভাবিক ছাগলের মতো মাটির উপর উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে কুকুর মাঝে মাঝে শরীরের ধুলাবালি ঝাড়ার জন্য শরীর ঝাড়া দেয় না, গা ঝাড়া দেয়, ওরকম একটা ঝাড়া দিল। যেহেতু তার মাথা ছিল না, শ্বাসনালী দিয়ে ফস ফস শব্দ বের হচ্ছিল সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে এই রঞ্জু কবিরাজ ভয় কিছুটা পেয়েছে, তবে ঘাবড়ে গিয়েছে বেশি যে এইটা কি। এরপর যেটা হয় সেটা রঞ্জু কবিরাজের চিন্তাও ছিল না। ওই যেই মাথাবিহীন ছাগলটা, এই ছাগলটা সে গা ঝাড়াতে দিতে দৌড় দিয়ে ওই জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। রঞ্জু কবিরাজ তো বুঝতে পারলেন না ঘটনাটা কি হলো। এই মৃত ছাগলটা এভাবে কিভাবে জীবিত হয়ে গেল, আর দৌড়ে সে কোথায় গেল, এমনটা তো হওয়ার কথা ছিল না। এই ধরনের কাজ উনি এর আগেও করছেন, কখনোই কিন্তু এরকমটা হয়নি। উনি এই বিষয়টা কিন্তু আর কাউকে বলেন নাই। উনি ওই ছাগলের মাথাটা নিয়ে আসছেন, নিয়ে এসে ওই যে বাইরের লোকজন তো ছিল তাদের সাথে চলে গেছেন। তো চলে আসার পর ওনার শরীরটা নাকি কেমন কেমন করছিল। এরপর উনি টুকটাক কাজ করেছিলেন, কাজ করার পর আবার উনি ওনার নিজ এলাকায় ফেরত আসেন। তবে উনি যে কাজটি করেছিলেন এই কাজের সফলতা আসেনি, আর এটা যে সফলতা আসবে না রঞ্জু কবিরাজ নিজেও বুঝতে পেরেছিলেন, তবে সেটা ওই এলাকার লোকদেরকে বুঝতে দেননি। তো উনি তো বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরই ওনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। কয়েকদিন পর উনি
একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে সেই অবয়বটা আসে যেই অবয়বটাকে উনি প্রথম দিকে স্বপ্নে দেখেছিলেন। বরিশালে যাবার আগে স্বপ্নের মধ্যে যে এসে হুমকি দিয়েছিল, সে এসে বলে, তোকে মানা করলাম, তুই শুনলি না, তোকে কিন্তু আমি মৃত্যুদণ্ড দিয়েছিলাম, এখন সেই মৃত্যুদণ্ড কার্যকর করব, তবে তুই একবারে মারা যাবি না, ধুকে ধুকে মরবি। এই বলেই নাকি ওই অভাবটা ওই স্বপ্নের মধ্যেই তাকে জড়িয়ে ধরে নাকি বুকের সাথে এমন চাপ দেয়, ওই চাপে এই রঞ্জু কবিরাজ সে ঘুমের মধ্যেই তো মারাত্মক ব্যথা পেয়েছেন, ঘুমের মধ্যেই উনি শুনছেন তার হাড়গুলো, বিশেষ করে বুকের পাঁজরের হাড়গুলো মটমট মটমট করে ভেঙে যাচ্ছে। সকালবেলা ওনার যখন ঘুম ভাঙার পরে দেখেন যে উনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদম বিছানায় পড়ে গেছেন। তার শরীরের হাড়গুলো কি ঠিকঠাক আছে কিনা উনি দেখতে বললেন তার স্ত্রীকে। টিপে টিপে দেখলেন না, ঠিক আছে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদম প্যারালাইজড হয়ে গেছেন। তাকে ডাক্তার দেখানো হয়, ডাক্তার কোনো রোগই ধরতে পারে না কেন এমনটা হলো। এরপর থেকে উনি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকেন। 6 মাস নিদারুণ কষ্ট উনি পেয়েছেন। 6 মাস পর উনি মারা যান। যেদিন উনি মারা গিয়েছেন, মৃত্যুর পরে বেশ খানিকক্ষণ পরে তার মুখ থেকে নাকি তাজা রক্ত বের হচ্ছিল, অনেক রক্ত বের হয়েছে। উনি যখন অসুস্থ অবস্থায় পড়েছিলেন, কেন এমনটা হলো এই পুরো ঘটনাটা উনি ওনার স্ত্রীকে বলেছিলেন, আর তার স্ত্রীকে বলেছিলেন যে এগুলো তার মৃত্যুর আগ পর্যন্ত যেন কাউকে না বলা হয়। মৃত্যুর পর এই ঘটনাটা তার স্ত্রী অনেককেই বলেছেন। তো এই যে ঘটনাটা আমরা শেয়ার করলাম প্রিয় লিসেনার্স, ঘটনাটা এ পর্যন্তই। রঞ্জু কবিরাজ উনি মারা গিয়েছেন, ওনার কিন্তু 7টা মেয়ে। সবার ছোট যারা, এরাও কিন্তু, যারা বলছি কারণ শেষ হচ্ছে 2টা যমজ মেয়ে, তারাও এখন কিন্তু 7-8 বছর বয়স হয়ে গেছে আর কি। তার মৃত্যুর সময় তারা অনেক ছোট ছিল। রঞ্জু কবিরাজ এভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় ওই ছাগলটা এইভাবে কেন হঠাৎ করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে গা ঝাড়া দিয়ে কোথায় মিলিয়ে গেল? এটা নিশ্চয়ই স্বাভাবিক কোনো ব্যাপার নয়, এটা তো আমরা বুঝতেই পারছি। তবে একটা বলির ছাগল এভাবে হারিয়ে গেল, সত্যি বেশ রহস্যময়। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে তার পাঠানো ঘটনার জন্য। তাহমিদ চেষ্টা করে সবসময় সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠানোর জন্য। তাহমিদ আমাদেরকে মাঝে মাঝে জানান যে ভাই, আসলে ঘটনা পাই, ছোট ছোট ঘটনা কিন্তু সত্য ঘটনা, এগুলো কি লিসেনাররা ভালোভাবে নেবে? এত ছোট ঘটনা কি পাঠাবো? তখন আমি তাহমিদকে বলেছিলাম যে আমরা আপনাদের ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের সাথে যারা যুক্ত আছি তারা সবসময় সত্য ভয়ের ঘটনা প্রচারে আগ্রহী এবং বিশ্বাসী, আমরা সেটাই করব। এই কারণে আমাদের এপিসোডের যেই লেন্থ এটা সবসময় একরকম থাকে না, 1.5 ঘন্টার কমও হয়, 1 ঘন্টা সামান্য একটু বেশি হয়েছে, আবার 3 ঘন্টাও হয়েছে। এটা নির্ভর করে আমরা কিভাবে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কী ধরনের ঘটনা পাচ্ছি। এই জন্য এপিসোড ছোট বড় এটা আমরা এভাবেই করে আসছি। দীর্ঘ ঘটনা পেলে সেক্ষেত্রে তো আমরা এপিসোড বড় করতেই পারি, এমনিতেই হয়ে যাবে, কিন্তু আমরা শুধু এপিসোড দীর্ঘ করার জন্য অতিরঞ্জিত কোনো তথ্য দিতে চাই না, আমরা সত্য ভয়ের ঘটনা নিয়েই এগোতে চাই। আশা করছি এই যাত্রায় আপনাদেরকে আগে যেভাবে আমরা পেয়েছি ইনশাল্লাহ সব সময় পাবো। প্রিয় লিসেনার্স, আরও একটি কথা, এই যে অমীমাংসিত রহস্যের যে সিজন 2, এখানে যেই এপিসোডগুলো এগুলো কিন্তু ছোটই হয়ে থাকে, যতটুকু তথ্য আমরা পাই তার আলোকে করার চেষ্টা করি। অনেকেই বলেন যে এটা একটু বড় করা যায় কি না, বড় আসলে এটা নির্ভর করবে কতটুকু তথ্য আমরা পাচ্ছি বা কতটুকু তথ্য অ্যাভেলেবল আছে বিভিন্ন জার্নালগুলোতে, বিভিন্ন ওয়েবসাইটগুলোতে বা আদার সাইটগুলো থেকে আমরা যেভাবে পাই আর কি, এটার উপর নির্ভর করে। খুব বেশি বড় আসলে করাটা পসিবল হয় না, বিশেষ করে আমি অমীমাংসিত রহস্যের কথা বলছি আর কি। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভেজা গামছাটা আমাকে দিল শাহ আমানতের বড় ছেলে, কিন্তু আমি তো বোকা না, এখানে ট্র্যাপ হতে পারে বেজুজের কন্টিনজেন্সি প্ল্যানের, এমনটা আমার ভাবা ভুলও না।
ভেজা গামছা তো দূরের কথা, আমি আবারও উঠে বেরিয়ে এলাম ওই বাসা থেকে। একটা ডাকও আমি শুনিনি, না শাহ আমানতের না তার ছেলের। বাসা থেকে বের হয়েই কাদেরকে খুঁজলাম আশপাশে, কিন্তু ওর কোনো সাড়া ছিল না। আমি আমাকে ভালো মতো চেক করলাম জাদু দ্বারা ইনফেক্টেড হলাম কিনা তা বুঝার জন্য। শাহ আমানতের ছেলে আমাকে 2 বার ফোনও দিল, আমি কেটেও দিলাম। বাসায় ফিরে আসার পথে একটা জিনিস লক্ষ্য করলাম, আমি ইনফেক্টেড কিনা, কিন্তু আমি টেস্টলেস, মানে নির্জীব অনুভূতি টের পাচ্ছি। আমাদের শরীরে জ্বর আসার পর যখন শরীর ঠান্ডা হয়ে যায়, ঠিক সেভাবে আমরা শরীরটা ঠান্ডা অনুভব করলাম। আমি মুখে আয়রনের মতো স্বাদ পাচ্ছিলাম। আমি বাসায় ঢুকলাম, দরজা খুলে ভেতরে ঢুকলাম। মাদ্রাসায় দেবার জন্য আমি একটা স্পিকার কিনে এনেছিলাম। এই স্পিকারটা চালু হয়ে আছে। ফিতার ক্যাসেট প্লেয়ারের মতো, যে ক্যাসেটের ফিতা আগে পরে টানার জন্য ফরওয়ার্ড রিওয়াইন্ড বাটন চাপার মতো শব্দ হলো, ক্যাসেট প্লেয়ার ফরওয়ার্ড রিওয়াইন্ড হওয়ার মতো এরকম লাগলো। ফরওয়ার্ড রিওয়াইন্ড বন্ধ হলো, এরপর একটা শব্দ হলো প্লে বাটন চাপার। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়, আর কতকাল আমি রবদি সাহারা। বাটন চেপে বন্ধ ক্যাসেট প্লেয়ার বন্ধ করার শব্দ এলো। সেই স্পিকার থেকেই আমার বাম হাতের পশমগুলোয় কাটা দিল। ভার হয়ে এলো শরীরটা। আমি জিজ্ঞেস করলাম, কাদের, তুমি আছো আশেপাশে? প্লে বাটন চাপার শব্দ এলো। স্পিকারে গানটা বাজলো আবারও। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু প্লে বাটন চেপে বন্ধ হলো আবার। আমি আমার ঘরের চারপাশে ভালো করে দেখলাম কারোর অস্তিত্ব অনুভব হচ্ছে কিনা, কিন্তু কেন জানি আমার মন বলছে আমার ঘরে নেই, কিন্তু তাও মনে হচ্ছে কেউ আছে। ক্যাসেট প্লেয়ারের ক্যাসেটের ফিতা টানার শব্দ হলো আবার বাটন চাপার শব্দ হলো, আবার স্পিকারে বাজলো। নিজের ছায়ার পিছে ঘুরি ঘুরি মরি মিছে। প্লে বাটন চেপে বন্ধ হলো আবার। আমি সাথে সাথে স্পিকারটা হাতে তুলে আছাড় মারলাম। নে, বক বক কর, আবার কর বক বক। স্পিকারটা ভেঙে গেছে। এটা এখনকার মডার্ন স্পিকার, ক্যাসেটের ব্যবহার করার মতো অবস্থা নাই এটায়। এমন সময়ে আমার মনে পড়ল, আব্বা তো এগুলো শুনতো মাঝে মাঝে, এই পল্লী গীতি আর এই টাইপের গানগুলো। তখনই সুইচ চেপে লাইট বন্ধ করলো কেউ আমার বাসার। এবার আমার ফোন থেকেই শব্দ এলো, বহু দিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙো না। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙো না। আমি সাথে সাথেই আমার ফোনটা আমার হাত থেকে সরিয়ে রেখে দিই। আমার পেছনে ফিস ফিস একটা শব্দ হলো। ঘাড় ঘুরিয়ে ঘাড়ের ডান দিকে আমি জানি পেছনে কেউ নেই। কে কে তুই? আমার ফোনটা বাজা থেমে গেল, কিন্তু আরো একটা লাইন প্লে হলো, বহুদিনের পীড়িত গো বন্ধু। এই থাম থাম, প্লিজ থাম। কাদেরের বাচ্চা। তখন আবারও কিছু একটা প্লে হতে লাগলো। থাম থাম থাম, প্লিজ থাম। কে তুই? আমাকে বল, কে তুই? তুই কি বেজুজের কেউ? তখন আবার শব্দ হলো, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্লে বাটন বন্ধ হওয়ার পর শব্দ হলো। আমার প্রেশার বেড়ে যাচ্ছিল। আমি টের পাচ্ছিলাম প্রচুর রক্তচাপ বেড়ে যাচ্ছে আমার। মনে হচ্ছে মাথার পেছনের খুলিটা এখনই উড়ে যাবে। আবারও শব্দ হলো। এবার শব্দটা FM রেডিও টিউনার দিয়ে রেডিও স্টেশন ক্যাচ করার জন্য যেভাবে নব ঘুরানোর সময় হয়তো শব্দ, সেরকম এক্স্যাক্টলি সেই শব্দ, টিউনিংয়ের শব্দ। একটা চ্যানেল ধরল বাংলাদেশ বেতার, পুরনো আমাদের বাংলাদেশ বেতারের সাউন্ড, খবর শোনাবার মতো। একজন মহিলার কণ্ঠ, বাংলাদেশ বেতার ঢাকা, এখন সময় 0:00:00 খবর পড়ছি আমি।
হিস। ভারী মোটা পুরুষের গলায় প্লে হলো, জলদি সময় ফুরাবে। জলদি তোর অনুভব হবে, সত্যের মৃত্যু ঘটবে, সততার দম ঘটবে, হারের অনুভূতি ঘিরে ধরবে। রেডিওর মহিলার কণ্ঠ ফিরে এলো, রেডিওতে বাজলো, খবর শেষ হলো। হঠাৎ অ্যারাবিক মিউজিক বাজলো, একটা অ্যাড প্লে হচ্ছে। কি জানি একটা বিচ না কি জানি কিসের টেম্পল ভ্রমণ করার জন্য ফ্রি ডেথ টিকিট অ্যাভেলেবেল আছে। টিকিট পেতে চাইলে প্রেস 1, টিকিট পেতে চাইলে প্রেস 2, টিকিট পেতে চাইলে প্রেস 3, টিকিট পেতে চাইলে প্রেস 4, টিকিট পেতে চাইলে প্রেস 5। এজেন্টের সাথে কথা বলতে চাইলে প্রেস করুন 0। আমি কিছুই না করে দাঁড়িয়েছিলাম, আমার ভালো লাগছিল না। একটা শ্বাস প্রশ্বাস নেবার শব্দ আসলো ফোন থেকে, কিছুক্ষণ শ্বাস প্রশ্বাসের শব্দ চলল, এরপর হঠাৎ লাইট চালু হলো আমার বাসার। থরথর করে পা কাঁপছে আমার, কিন্তু আমি শক্ত, নিজেকে ধরে রেখেছি। না কাদের না তারা, কেউ রেসপন্স দেয়নি আমার ডাকের। আমি দেখলাম 1 ফোঁটা কালো লিকুইড ভাঙ্গা স্পিকারের জায়গা থেকে কয়েক ইঞ্চি দূরে পড়ে আছে। আমি চুপচাপ নিজেকে শক্ত করার চেষ্টা করলাম। বাথরুম, আমি শাওয়ার নেবার সময় আলো জ্বালি না। অন্ধকার শাওয়ার ছেড়ে গোসল করার সময় এক একটা পয়েন্ট হিসাব করতে লাগলাম। বেজুসের নেক্সট প্ল্যানের ব্যাপারে আমি জানি, কিন্তু এই বুড়োর হিসাব মিলছে না কেন জানো। পেন্টাগ্রাম এগুলা আমি হাই কমান্ডের মধ্যে দেখিনি, কিন্তু আমি কালো লিকুইডটাকে দেখেছি, আগেই দেখেছি। সে কালো লিকুইডটাই হাই স্পিকারে এসে পড়েছিল। বেজুসকে ছেড়ে দিয়ে রাজকে মারতে বলেছিল এই লিকুইডটা। শাহ আমানতের হিসাব কি এটুকু ভাবতে দেরি? প্রচণ্ডভাবে ঘাড়ে রক্তচাপের ধাক্কা লাগলো মনে হলো। আমি এক্ষুনি মরে যাব। আমি জানি ম্যাক্সিমাম স্ট্রোক বাথরুমে ঘটে গোসলের সময়। আমি ধাম করে বসে পড়লাম। প্রচণ্ড ভার দিয়ে কেউ আমার ঘাড় চেপে ধরে, আমার দম আটকে ফেলতে চাচ্ছে। জাস্ট এতটুকুই মনে আছে। চোখে আলো ঝলমল করছিল, এক্সক্লুসিভ ব্লাড চাপ দিচ্ছিল চোখের রক্তনালীগুলোর উপরে। আমি ঝিলমিল দেখছিলাম চোখে, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। কানে তখনও শাওয়ার থেকে আসার পানির শব্দ পাচ্ছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম আমি বেঞ্চের উপর বসা। 7 মাথার অজগর আমার পাশে বসে আছে সেই পার্কে, কিন্তু সব কিছু যেন ফ্রিজ হয়ে আছে, মূর্তির মতো। কানে শাওয়ার থেকে পানি পড়ার শব্দ আসছিল। এমন মনে হচ্ছিল আমার দম আটকে যাচ্ছে ধীরে ধীরে, আমার অক্সিজেনের দরকার। পার্কে আমি দাঁড়ানো, বাকি সবাই মূর্তির মতো ফ্রিজ। আমি এলোমেলো কিছু দেখছি, কিন্তু আমার কেন যেন দম বন্ধ লাগছে। তখনও দম বন্ধ লাগছে। আমার পেছনে থেকে কে জানি আমার ঘাড়ে হাত রাখলো। সামির দাঁড়ানো। ভাই ভাই আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। সামিরের পেছনে সেই কালো লিকুইডটাতে আমি সামিরের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম। সামির আমার সামনে, কিন্তু আবার আমাকে কে যেন ডাকলো। রুবি দাঁড়ানো। সাদা কাপড়টা ময়লা, লাশের সাথে থেকে কাপড়টা নষ্ট হয়ে গেছে। রুবির চোখ গলে বেয়ে পড়ছে, নিচের ঠোঁট গলে গেছে, কানটা গলে গেছে। থপ করে মাথার চুল সহ একটু চামড়া পড়ে গেছে ডান দিকে। এদিকে আমার ঘাড়ে 2টা হাত ঘুরছে, খপ করে আমার গলা চেপে ধরলো। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমার নাকের ভেতর, গলার ভেতর মাথা কেমন যেন চিলিকের মতো করে উঠল। আমি বাস্তবে বালতির পানির মধ্যে মাথা ডুবিয়ে রাখলাম।
কারণ প্রেশার বেড়ে যাওয়ায় আমি বালতি ধরে মাথা বালতির ভেতরে নুয়ে রেখেছিলাম। আমার ব্রেন আমাকে জাগানোর চেষ্টা করছিল। আমি ঘোরের মধ্যে চলে গেছিলাম। সেই সময়ের কথা কি বলবো, আমার শরীর খারাপ হয়ে গেল মানসিক চাপে, জ্বর লাগছিল। শুয়েছিলাম, রাত 2টায় কাদের আসলো, আমাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছি আমি। উত্তর না দিয়ে বিছানার নিচে থাকা স্যান্ডেল তুলে নিয়ে ওকে ছুঁড়ে মারি ওর দিকে। কাদের বুঝতে পারলো আমি রাগ কেন এবং কোন কারণে। তাও জিজ্ঞেস করলো ক্যা হুয়া ক্যাপ্টেন, হুয়া ক্যা। আমি তখন বললাম আমার ডাক শোনো নাই। কাদের উত্তর দিল নেহি ক্যাপ্টেন, মগর হুয়া ক্যা। আপনি বুলায়া থা। আমি ডাকছি মানে আমি তোমাকে ডাকতে ডাকতে আমি বিরক্ত হয়ে গেছি। সন্ধ্যার পর কি হয়েছে তুমি জানো? সন্ধ্যার কথা বাদ, রাস্তায় বসে ডেকেছি তোমাকে, সারা দাও নাই তুমি। কাদের অবাক হয়ে বলল নেহি ক্যাপ্টেন, আমি কুছ সুনাই নি দিয়া, পর হুয়া ক্যা। পরে আমি কাদেরকে বললাম সব কিছু। কাদের বলল সে কোনোভাবে আমার ডাক শোনে না, এবং সে শুনে না আসলে সে না এসে থাকতে পারবে না। সে আমার ডাকই শুনে নাই। আমি কাদেরকে বললাম তুমি খোঁজ নাও একটু, পাদ্রি বা বেজিজের লোকজন কিছু করলো কিনা, আমার প্রচণ্ড ঘুম আসছে। কাদের বলল ঠিক আছে, আর আমিও শুয়ে পড়লাম। কাদের যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম কয়েক মুহূর্তেই। আমি একটা স্বপ্ন দেখলাম, আগেও কয়েকবার আমি দেখেছি এই স্বপ্নটা। আমি আমাকেই দেখতে পাচ্ছিলাম শুয়ে ঘুমানো অবস্থায়। 13 বছর আগে আমি শুয়ে আছি, বাইরের স্ট্রিট ল্যাম্পের আলো চাঁদের আলোর মতো লাগছিল আমার কাছে। আমি ওই কালো লিকুইডটা দেখতে পেলাম, দেয়ালে গিজ গিজ করছে। একটা বিশাল বড় চোখ সে দেয়ালে আমাকে দেখছে সেখান থেকে, এমনকি পলকও ফেলছে আমাকে দেখে। সেই চোখটা পলক ফেললো না, মনে হলো পলক ফেলার মধ্যেই ইশারা আছে। আমি জানি এই ভাবনাটা ভাবলাম। 2বার চোখের পলক ফেলে হ্যাঁ বুঝালো সেই কালো লিকুইডটা। আমি হাত দিয়ে ইশারা করলাম লিকুইডটাকে দূরে সরে যা। চোখটা আমার দিকে তাকিয়ে আছে। এভাবেই তাকিয়ে থাকা অবস্থায় আমার ঘুম ভেঙে যায়। সারাটা সকাল আর দুপুর আমার নষ্ট হলো। মন মানসিকতা ভালো না থাকায় কাদেরের মধ্যে বলল ও নাকি কাউকে অনুভব করতে পারছে না, কোনো অস্তিত্ব কোনো কিছুই না। আর কাদের ভেরিফাই করলো যে শাহ আমানত আমাকে জাদুটোনা করেনি। কিন্তু কাদেরও নাকি একটা জিনিস দেখেছে, শাহ আমানতের ঘরে দাউ দাউ করে লাল আগুন জ্বলছে। বিকেলবেলা আমি বসেছিলাম, জানালায় টোকা পড়ল। জানালার বাইরে দিগন্তের তারা দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে সে। আমি ইশারা দিলাম তারাকে, যে আমাকে পানিতে চুবানোর চেষ্টা করেছে, ঘাড় চেপে ধরেছে। কিন্তু দিগন্তের তারা আমাকে ইশারা দিয়ে বুঝালো সে বুঝতে পারছে না, সে কিছু অনুভবও করছে না। এই জিনিসটার খটকা লাগলো আমার। আর শাহ আমানত বলেছিল এই গন্ডার ফন্ডার ইগনোর করতে। গন্ডার বলতে সে এদের কি বুঝালো নাকি, আর রাতের ওই ঘটনায় ওর লিঙ্ক আছে নাকি, এটা ভাবতে উঠে বের হয়ে সোজা হাজির শাহ আমানতের বাসায়। মাগরিবের নামাজের পর আওয়াবিনের নামাজ সে পড়ছিল, বিছানার উপর বসে পড়ছিল। আমি তার পেছনে বসে বসে হিসাব করছিলাম, এই লোক তো খারাপ হতে পারে না, বয়স অনেক, নামাজও পড়ছে, প্রপারলি পড়ছে, ঘটনা কি? নামাজ শেষ করে শাহ আমানত আমাকে ইশারা দিয়ে রাখলেন, তার বাম দিকে বিছানায় বসতে বললেন। শাহ আমানত বললেন আপনি তো চলে গেলেন, শুনলেন না, এত ডাকলাম। আমি ওনাকে বলতে যাব, উনি আমাকে হাত দিয়ে ইশারা করলেন চুপ থাকতে। এরপর বললেন কত সময় আর আমার আছে আমি তো আর জানি না, তাই আল্লাহই জানেন। আপনি দেখেছেন ওই ছায়া, আপনি দেখেছেন ওই তারা। আর এই নেন বলে একটা সাদা কালো পাসপোর্ট সাইজের ছবি সে আমাকে দিয়ে দিল। পেছনে ডেট লেখা 1998। একটা ছেলের ছবি, কিন্তু অর্ধেকটা আছে, বাকি অর্ধেকটা নষ্ট হয়ে গেছে। শাহ আমানত বললেন চেহারাটা মাথায় এঁকে রাখেন। এটা বলে পাটা বিছানায় সোজা করে রাখলেন তিনি। বৈঠকে বসার মতো অবস্থা ওনার ছিল না। শাহ আমানত আমাকে বললেন ওই রাতের পর থেকে পূজারী আমাকে শিক্ষা দিতে লাগলেন। আমি পড়ালেখা জানতাম না বিধায় আমাকে উনি বলতেন, আমি শুনে মনে রেখে দিতাম। প্রতিদিন আমি সান্ধ্যকালে ধ্যানে মগ্ন হতাম পূজারীর সাথে, আর রাতের শেষ প্রহর থেকে উদয়কাল পর্যন্ত ধ্যানে রইতাম পূজারীর সাথে। গরমে তারার
উদয়কাল হতো শেষ রাতের দিকে, শীতে তা সন্ধ্যা লগ্নে। শাহ আমানত ওরায়ন বেল্টের নিচের মাঝের 3 তারা এবং নিচের 2 এই 5 তারার কথা বলছিলেন মূলত। ধ্যানে ধ্যানে আমি কখনো চাঁদ স্পর্শ করতে চাইনি, কিন্তু আমি তারা দেখেছি। তারাগুলোর মাঝে নিজেকে আমি হারিয়ে ফেলতাম। শত শত তারা মনে হচ্ছে আমার চোখের সামনে, আমি স্পর্শ করতে পারবো, কিন্তু সেই তারা আমার কাছে নয়, অনেক দূরে। হলুদ, সাদা, আরও সাদা, কত কত শত তারার মাঝে মেঘ, আলোর মেঘ। কিন্তু কোনোদিন আমি 5 তারা দেখিনি। তারাগুলো দেখলে মনে হবে চোখের সামনে ঝুলছে, কিন্তু দূরে, বহু দূরে তারাগুলো। কিন্তু একদিন আমি দেখলাম একখণ্ড অন্ধকার, আলোর মাঝে একখণ্ড অন্ধকার, নিকষ নিষ্প্রাণ অন্ধকার আমাকে টানছে সেদিকে। চারপাশে তারার আলো, মাঝে এক বিন্দু অন্ধকারটা ধীরে ধীরে বড় হচ্ছে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। একটা টান দিল আমাকে অন্ধকারটা, কোথায় নিয়ে গেল আমি জানি না। আমি শুধু পড়ে যাচ্ছি উপর থেকে, নিচে থেকে নাকি নিচ থেকে উপরে আমি জানি না। ভর শূন্য আমি ধপাস করে পড়লাম ভূমিতে। আমাকে উনি ওনার হাত দেখে ইশারা করে বললেন, এই জায়গাটা ভেঙে গিয়েছিল আমার। আমি জানি না কিভাবে, কিন্তু পূজারীর শব্দ পেয়ে চোখ খুলে দেখতে পান আমি ভূমিতে পড়ে আছি, হাত আমার ভেঙে গেছে। ভেষজ চিকিৎসা চলছিল আমার, ধ্যানে বসা সম্ভব না। আমাকে পূজারী বলেছিলেন, কি হয়েছিল রে? আমি বলার পর পূজারী বলেছিলেন, কিতাব খুলে দেখবেন উনি কালো অন্ধকার কোনো বস্তু আছে কিনা। এদিকে জ্বরে পুড়ে রোগা আমি আরও রোগা হয়ে যাচ্ছিলাম। ঘন বর্ষায় চারদিক ডুবে যাচ্ছে তখন। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। গ্রামে হানা দিল কলেরা। উত্তর দিকের এক মহল্লায় একদিনে মারা পড়ল 2 জন। পূজারীর কাছে এসে এই খবর দিল মন্দিরের আশপাশের গেরস্ত বাড়ির লোকজন। পূজারী তাদেরকে বিধি শিখিয়ে দিলেন। সন্ধ্যার পর পুজো দিয়ে বিধি শুরু করতে বললেন। এটাও বলে দিলেন, রাতে প্রথম প্রহরের শেষ মুহূর্তে পূজারী বের হবেন। সকল গেরস্তের দুয়ারে তিনি যাবেন। অভিমন্ত্রিত সুতা তিনি বেঁধে দিবে গেরস্তের দুয়ারে, যাতে কলেরা প্রবেশ না করে। বৃষ্টিও বাড়ছিল। খালগুলো ভরে পানি রাস্তা পার করে গেরস্তদের সীমানা পর্যন্ত চলে এসছে। বন্যার মতো অবস্থা চারদিকে। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। সান্ধ্যকালে বৃষ্টির শব্দ কেমন লাগে গ্রামে তা কেউ না শুনলে বুঝবে না। পূজারী অভিমন্ত্র প্রক্রিয়া নিয়ে ব্যস্ত ছিলেন। আমি শুয়ে আছি। বৃষ্টির তেজ বাড়ল, কখন যে ঘুমিয়ে গিয়েছি টের পাইনি। আমি মন্দিরের বাইরে। বৃষ্টি হচ্ছে অনেক। বিদ্যুৎ চমক দিয়ে দিয়ে উঠছিল। পানি চারপাশে। মন্দিরের ডান দিকে, মন্দিরের রাস্তা দিয়ে একটা কালো কাপড়ে ঢাকা একজন হেঁটে যাচ্ছিল। নুপুরের শব্দ শুনে বুঝতে পারলাম মহিলা হেঁটে যাচ্ছে। আমি যখন বুঝলাম মহিলা হেঁটে যাচ্ছে, তখনই সেই কালো কাপড় পরা মানুষটা থমকে দাঁড়ালো। আমার দিকে সে তাকালো। আমার চোখে তার চোখ পড়ল। কালো অন্ধকারেও চেহারাটা কুচকুচে কালো, নাকের উপর নথ, চোখগুলো টকটকে লাল। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সেই মহিলা। এরপর সে চলে যেতে লাগলো। আমিও তার পিছু নিলাম। কলা গাছের বাগানের মাঝ দিয়ে সেই মহিলা হেঁটে গেল এক গেরস্ত বাড়িতে। আমি দেখলাম মহিলা দরজা খুলে ভেতরে ঢুকে গেল গেরস্তের ঘরে। আমি সাথে সাথে ওই গেরস্তর ঘরের সামনে যাই। মাটিতে শুয়ে থাকা গেরস্ত ঘরের 4 জন সদস্যকে সেই মহিলা স্পর্শ করল। হাতের আঙ্গুল দিয়ে ছিটিয়ে দিল কি যেন তাদের উপর। এই গেরস্ত বাড়িতে 5টা পরিবার থাকে। সেই মহিলা ওই গেরস্ত ঘরের লোকগুলোর উপরে এক এক করে সাদা কাপড় দিয়ে ঢাকা দিল। আমার সামনে সেই মহিলা বের হয়ে এসে অপর গেরস্ত ঘরে ঢুকল। একইভাবে বিছানায় আর মাটিতে শুয়ে থাকা সবার উপর সে সাদা কাপড় বিছিয়ে দিল। 5 গেরস্তর ঘরে ঢুকে সে সবার ঘরে সাদা কাপড় দিয়ে সবাইকে ঢেকে দিল। এজন্য মরাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। সেই মহিলা হেঁটে যাচ্ছে। এবার গেরস্ত বাড়ি থেকে বের হয়ে সে পথে উঠে দাঁড়ালো। বাম দিকে মন্দিরের রাস্তা, আর সেদিক থেকে কান্নার শব্দ আসছিল।
বিদ্যুতের ঝলকে আমার সামনে একটা লাশ দেখতে পেলাম। পূজারীর লাশ, সাদা কাপড়ে ঢাকা। তখনই কালো চেহারার সেই মহিলা আমার গলা টিপে ধরে বিকট শব্দে চিৎকার দিল। আমার ঘুম ভাঙল। স্বপ্ন দেখলাম মনে হচ্ছে, বেশ খারাপ স্বপ্ন। এদিকে পূজারীকে দেখলাম হারিকেনটা বাঁশপাতার ছাউনি দিয়ে ঘিরে দিলেন যাতে পানি না পড়ে। আমি জোর করলাম পূজারীর সাথে যাবার জন্য। আমার হাত ভাঙা, তাও পূজারীর সাথে আমি বের হই। তুমুল বৃষ্টি, মন্দিরেই পানি উঠে যাবে যদি কাল সারাদিন বৃষ্টি হয়। এক এক গৃহস্থের বাড়ি যেয়ে অভিমন্ত্রিত সুতা দুয়ারে বেঁধে দিচ্ছিলেন পূজারী। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, সুতা বাঁধলে কি হবে? পূজারী আমাকে বলেছিলেন, অর্জুন, কলেরা এই গ্রামে ঢুকেছে। যেই গ্রামে কলেরা ঢুকে সেই গ্রামে কলেরা গেরস্থ থেকে গেরস্থ সাবার করে ফেলে। গেরস্থ বাড়িগুলো অভিমন্ত্রিত করে দিলাম যাতে কলেরা না ঢুকে। কথার মধ্যে আমি থমকে দাঁড়ালাম। মাত্র এক গৃহস্থ বাড়ি থেকে বের হয়েছি আমরা। সামনে নিচু জমিটা পুকুরের মতো কিন্তু খালের সাথে মিশেছে। এই পুকুর যেই খাল সোজা যেয়ে মিশেছে নদীতে, ওই পুকুরে একটা নৌকা আমি দেখতে পাচ্ছি একটা হারিকেন। আমাকে দেখে কয়েক কদম ততক্ষণে এগিয়ে গিয়েছিলেন পূজারী। উনি আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কিরে চল আয়। আমি বললাম, দেখুন পুকুরটাই নৌকা। পূজারী কাছে এসে বললেন, কিসের নৌকা? আমি বললাম, এই যে নৌকা, ওই যে হারিকেনের আলো। পূজারী আমাকে বললেন, আর কি দেখছিস? আমি না চুম্বকের মতো হেঁটে গেলাম পুকুরটার দিকে। নৌকায় সাদা কাপড়ে লাশ রাখা, একটা নৌকার পেছনে আরেকটা নৌকা বাঁধা শেকল দিয়ে। নৌকার সামনের গলুইতে দাঁড়িয়ে আছে সেই কালো মহিলা, নাকে রূপার নথ, অন্ধকারে উজ্জ্বল। পূজারী জিজ্ঞেস করলেন, কি রে অর্জুন, কি দেখতেছিস বলতো? আমি বললাম, নৌকায় সাদা কাপড়, লাশ, আর ওই কালো মহিলাটা। মহিলা? কোন মহিলা? পূজারীকে আমি বললাম, আমি কালো মহিলাকে দেখেছি, নাকে নথ পরা। পূজারী সাথে সাথে, হায় গো শিব শম্ভু, চল বলেই আমাকে টেনে নিয়ে আসলেন তিনি। মন্দিরে ঢুকেই তিনি আমাকে বসালেন, কিতাব আনতে গেলেন। আমি ভেজা অবস্থায় বসে আছি। পূজারী কিতাব নিয়ে আমার সামনে বসলেন, খুঁজছিলেন তিনি। কিতাবে লেখা আছে, রূপার তেজে আধার জ্বলে। এরপর আরও কিছু কথা যা আমি বললাম না। এইসব কথা বলার সময় আমি দেখলাম মন্দিরে প্রবেশ করেছে সেই মহিলা, কালো সেই মহিলা। সে হেঁটে এলো পূজারীর পাশে, সেইভাবে হাতের আঙ্গুল দিয়ে টোকা দেবার মতো ইশারা করলো পূজারীর দিকে। পূজারী আমার সাড়া না পেয়ে আমার দিকে তাকালেন। উনি দেখলেন আমি ওনার ডান দিকে তাকিয়ে আছি। আমি দেখলাম সেই মহিলার হাতে সাদা একটা কাপড়। পূজারী যেখানে বসেছিলেন এখন সেখানে তিনি শুয়ে আছেন। মহিলা সেই কাপড়টা ওনার উপর ছড়িয়ে দিল। এরপর সে বের হয়ে গেল। পূজারী আমাকে কলেরার কথা কি বলেছেন তা আর আমার মনে নেই। আর আমি ওনাকে এটাও বলিনি যে আমি এবার কি দেখেছি। জ্ঞানী হতে গেলে জ্ঞানী হতে হয় না, জ্ঞান আহরণ করতে হয়। পূজারী আমাকে বলেছিলেন, আমি কলেরা দেবীকে দেখেছি যে রোগ বহন করে, আর নৌকায় আমি যাদের দেখেছি তাদের লাশ কাল পড়বে। এটাই তোকে দেখিয়েছে। আমি পূজারীর কথা শুনছিলাম। বুঝের পর থেকে আমি শুধু যাযাবরের মতো ঘুরেছি ফিরেছি, দিনের পর দিন না খেয়ে কেটেছে। আজ দেখলাম পূজারীর লাশ। তাহলে উনিও কি আমাকে ছেড়ে চলে যাবেন? এইসব কথা ভাবতে ভাবতে আর ভালো লাগছিল না। মাথায় একটা জেদ কাজ করলো, আমি যদি কাল কলেরাকে দেখতে পাই, ও তো আমাকে দেখছে তাই না? এখনই সময়, পূজারীকে যদি না বাঁচাতে পারি তাহলে আমার তো আর কেউ থাকবে না। শুয়ে থেকে পূজারী যেভাবে শিখিয়েছেন সেভাবে আমি ধ্যানে প্রবেশ করলাম। প্রথম এমন একটা অনুভব হলো, আমার কিছু করার জন্য নিজেকে আমি খুঁজে পাই দুলতে থাকা কিছুর মধ্যে। একটা নৌকা, টিপ টিপ পানি পড়ছে। উঠে দেখলাম কলেরার দেবী দাঁড়িয়ে আছে উঁচু রাস্তার দিকে, সামনে মরা পুড়ছে। আমার নৌকায় লাশের মাঝে আমি কি নিজেকে খুঁজে পাই। কলেরার দেবীকে কিছু বলতে আমি পারছিলাম না, কিন্তু সে আমাকে দেখে তাকালো রক্তচক্ষু দিয়ে, যেন আমি তার কাজে বাধা দিতে এসেছি। কলেরা দেবী ধানের মটকা ভাসিয়ে দিল খালের মধ্যে। এই মটকা পরিমাণ সম্পদ সে নিয়ে যাচ্ছে
সেটা সে বোঝালো আমাকে। আমি দেখতে পাচ্ছি কলেরার দেবী মরা পোড়ানোকে চক্কর দিল। চক্করটা শেষ হয়ে এলো, নৌকায় উঠে বসলো কলেরার দেবী। এরপর সে নৌকা নিয়ে বের হলো, খালের মুখের দিকে নৌকা নিয়ে চলে গেল। তার উদ্দেশ্যে এবার আরেক গ্রাম হয়তো। এরপর আর কি, পরের দিন দেখলাম গ্রামে মরক লেগে গেছে। পূজারি মারা গেলেন আমার কোলেই। পরের দিন এক এক করে লাশ কেবল ভাসিয়ে দিল সবাই খালের দিকে। চারদিকে বন্যার পানি। আমি জানি না কি করতে হয় লাশের সাথে। মন্দিরেই লাশ ছিল। বন্যার পানি মন্দিরে ঢুকলো। দেখতে না দেখতে পানিতে লাশ ডুবে ভেসে এভাবে স্রোতের সাথে চলতে লাগলো। মরার আগে কিতাবখানা আমার হাতে দিয়েছিলেন পূজারি। পড়তে জানি না, লিখতে জানি না, কি হবে তা জানি না। সাথে ছিল কিতাব, আর ছিল শুকনা কিছু গুড়। বন্যার পানিতে আমি ভাসছি। আমাকে উদ্দেশ্য করে শাহ আমানত বললেন, আপনি জানেন বন্যায় আমি দেখেছি ভূত পিশাচদের মানুষের মতো অসহায় হতে। জিন ভূতও ভয় পায়, আমাদেরকে ভয় পায়, জাদু দেখলে ভয় পায়। আমি দাঙ্গার মধ্যে দেখেছি ভূত পিশাচ জিনদের ভয় পালাতে। কি হচ্ছে তা তারা বুঝতো না। রক্ত দেখে ভূতরাও আতঙ্কে উঠত। আমি জানতে চাইলাম, আমাকে কেন বলছেন এসব? আর আমাকে তো বলেছিল পরিবারের সমস্যা ফেস করছে। শাহ আমানত আমাকে উত্তর দিলেন, কি মনে হয় আপনার? চারদিকে ভালো করে তাকান তো, কেমন মনে হয়? মনে হয় না এসব কিছু ডিজাইন করা? মনে হয় না এটা ডিজাইন করা কিছু? আমার কাছে আপনার আশাটা, বা আপনার আমার কাছে আজ আবার আশাটা কি মনে হয়? ডিজাইন করা? ধন্যবাদ জাহিদ ভাই আপনার অসাধারণ ঘটনার জন্য। এখন যে কাহিনীটি বলবো সেটি আমার কাছে শেয়ার করেছেন কায়সার নামে একজন, এবং তিনি শেয়ার করেছেন ফ্লোরিডা থেকে। ফ্লোরিডার কোন অঞ্চল সেটা বলবো না, কারণ কিছু জায়গা আছে যেগুলো অনেকের কাছে পরিচিত হবে, যেহেতু আমাদের কাহিনী প্রবাসীরা অনেকেই শোনেন। সুতরাং জায়গাটা মিলে যাক বা এরকম কিছু, সেটা আমি চাই না। এই কাহিনীটি কায়সারের কাছে শেয়ার করেছেন রাউ নামে একজন। রাউ আমি উচ্চারণ করছি, অ্যাকচুয়ালি তাকে রাহুল আমরা যদি বলতে পারি, বাট তিনি একজন মেক্সিকান, এর জন্য তাকে রাউ বলা হয় মেক্সিকোতে, এবং মেক্সিকান নেম অনুযায়ী রাউ উচ্চারণ করা হয়। যাই হোক, আমি রাউর কাহিনী বলছি। তো রাউ তখন একটা জায়গায় কাজ নেয়। সেই স্ট্রিটটার নাম আমি বলছি না, অনেকেই আছেন প্রবাসী সেখানে চাকরি করেন, এবং সেই জায়গাটায় যে স্ট্রিটটা সেটা একটু রাফ একটা স্ট্রিট। অ্যাকচুয়ালি সেখানে বেশিরভাগই মানে দেখা যাচ্ছে কৃষ্ণাঙ্গ মানুষের বসবাস, এবং সেই জায়গাটাতে অনেক, যেহেতু এটা ডাউন টাউনের একটা জায়গায় পড়েছে, সেই জায়গায় অনেক রকমের মানে অপরাধ সংঘটিত হয়। বিশেষ করে দেখা যাচ্ছে যে মাদক বিক্রি এবং ইত্যাদি ইত্যাদি। তো জায়গাটা বেশ সারাক্ষণই পুলিশের নখদর্পণে থাকে, এবং দেখা যাচ্ছে যে সন্ধ্যার পর সেখানে মানুষের আনাগোনা কমে যায়। তো এরকম একটা জায়গায় রাউ চাকরি করত, এবং রাউ তখন সেখানে তার কাজ ছিল রাত 1টা পর্যন্ত তাদের দোকান খোলা থাকতো। তারা দোকানে কাজ করতো রাউ, এবং সেখানে দোকানটা ছিল হচ্ছে তাদের ফ্রাইড চিকেন, পিৎজা এগুলো বিক্রি হতো, এবং আরও ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি বিক্রি হতো সেখানে। তো রাউ সেখানে কাজ করতো, নতুন ঢুকেছে, মানে বেশি দিন হয়নি সে সেখানে চাকরি নিয়েছে। অ্যান্ড মানে রাউ তার মেক্সিকো থেকে নতুন এসছে, অ্যান্ড হি নিডেড মানি। তো সুতরাং সে সেখানে চাকরি নেয়। তো সে যখন কাজ নিল, তার 2 দিন তার সাথে একজন মানুষ ছিল সাথে, এবং সে তাকে হেল্প করেছে, দেখিয়েছে, এবং সে রাউ বুঝতে পারে যে এখানকার নেইবারহুডটা বেশ টাফ। তো 3য় দিন রাউকে একা কাজ করতে দেওয়া হয়, এবং তার কাজ ছিল ক্লোজিং পর্যন্ত, এবং ক্লোজিং হচ্ছে রাত 1টার সময় বন্ধ করতে হবে, এবং তার আগ পর্যন্ত যতটুকু তার বিক্রি যেটা আছে তার বিক্রি চালিয়ে যেতে হবে। তো রাউ সেটা করতে থাকে। তো সে কাজ করে, বিক্রি করে, ইত্যাদি ইত্যাদি। তো তার কাছে স্টোরের পেছনের পরিবেশটা যেন কেমন লাগে, কেমন বদ্ধ টাইপের একটা জিনিস। তো সে সেখানে মোটামুটি কাজ করে রাত যখন হয়ে যায় প্রায় 1টার কাছাকাছি সময়, তখন সে তার কাস্টমারও কমে গেছে ফ্লো। তো সে তার দোকান বন্ধ করে দেয়। বন্ধ করে সে ভেতরে চলে আসে তাদের যে কুলার আছে, যেখানে বিভিন্ন জুস, ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি থাকে, সেগুলো ভরার জন্য। তো সেটা যে ওয়াকিং কুলার, তখনকার ওখানকার যে কুলার যেখানে ড্রিঙ্কস রাখা হয়, সে কুলারগুলো হয় সাধারণত বেশ বড়। আপনারা বুঝবেন একটা রুমের মতো থাকে বড়, এবং সেই রুমটা হচ্ছে মোটামুটি বেশ
লো টেম্পারেচারের রুম, ফ্রিজিং না একেবারে, কিন্তু সেই রুমের টেম্পারেচার মোটামুটি একটা ড্রিঙ্কসকে বেশ চিল্ড অবস্থায় নামিয়ে আনার জন্য আর কি সক্ষম, এরকম একটা রুম থাকে, সেখানে সব ড্রিঙ্কসগুলো রাখা থাকে। তো সেটা দেখা যাচ্ছে তাদের দোকান বন্ধ হওয়ার আগে পুরোটা ফিল করে তারপরে বেরোতে হয়। সেখানকার যেসব উইন্ডোতে যেসব ড্রিঙ্কস থাকে সেগুলোকে ফিল করে দিতে হয়। তো রাউ তার ক্লোজিংয়ের আগে সে ঢুকে তার যে কুলার ভরা শুরু করে, কুলারের বিভিন্ন প্রোডাক্ট যেগুলো খালি হয়েছে সেগুলো সে পেছন থেকে স্টক থেকে নিয়ে সেখানে ভরা শুরু করে। সে দোকানে দরজা বন্ধ করে দিয়েছে, সামনের দিকে লাইট বন্ধ করে দিয়েছে, তার অন্যান্য যে অ্যাক্সেসরিজ যেগুলো যেমন গ্রিল ছিল, যেখানে ফ্রাইড চিকেন থাকতো বা হট ডাক থাকতো, সেগুলো বন্ধ করে দিয়েছে। বন্ধ করে সে কাজ করছে ভেতরে কুলারের মধ্যে, বেশ ঠান্ডা। তার গায়ে একটা জ্যাকেট, তো জ্যাকেট গায়ে দিয়ে সে কাজ করছে। তো হঠাৎ করে তার কাছে কেন জানি মনে হলো যে তার স্টোরের মধ্যে যে কয়েকটা লাইট জ্বলছে সেগুলো টিপ 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 করছে, মানে বারবার স্টার্টারিং করছে। তো রাউ অনেকবার তাকালো, সে ভাবলো ইলেকট্রিক্যাল কোনো ম্যালফাংশন কিনা। তাদের পেছনে আবার সে যেই রুমে যেখানে কুলারে কাজ করছে তার পাশেই হচ্ছে স্টোর টাইপের একটা রুম, সেখানে শর্ট মানে সার্কিট বোর্ড অ্যান্ড এভরিথিং থাকে। তো সেখানে ক্যাটক্যাট কোনো শব্দ হচ্ছে কিনা সে খেয়াল করে, তারপর সে আবার তার কাজে মন দেয়। তো সে কিছুক্ষণ পর খেয়াল করে পিট 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 করে লাইটগুলো পিট পিট করতে করতে একসময় সবগুলো আলো বন্ধ হয়ে গেল স্টোরের। এবং যেই আলোগুলো তার কুলারের সামনে ছিল, কুলারের প্রত্যেকটা ডোরের সামনে টিউবলাইট লাগানো থাকতো, মানে কুলারটা যাতে আলোকিত থাকে এবং ড্রিঙ্কসগুলো দেখা যায়। তো রাউ একসময় নিজেকে পুরোপুরি অন্ধকারের মধ্যে আবিষ্কার করলো যে সে পুরোপুরি অন্ধকারে। এখন ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে উন্নত বিশ্বে কিন্তু ইলেকট্রিসিটি যাওয়াটা খুব একটা হয়ই না বলা চলে। মানে যেমন আমি দীর্ঘ যত সময় ছিলাম, আমার চোখের সামনে কিন্তু একমাত্র হ্যারিকেন সিজন ছাড়া, জাস্ট হ্যারিকেনের সময় ছাড়া কখনোই বিদ্যুৎ যায়নি। তো এরকম কিন্তু যায় না, একটা কারণে যেতে পারে, সেটা হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল মানে ম্যালফাংশন বা কিছু একটা। তো রাউ কিছুটা থতমত খেয়ে যায় কুলারের মধ্যে, অন্ধকার। এবং একটা আশ্চর্যের ব্যাপার যে বাতি চলে গেছে, তার কুলার কিন্তু চলছে। মানে একটা নন ফ্রস্ট রেফ্রিজারেটরের ভেতরে যেরকম ফ্যান থাকে সেরকম বড় বড় কিন্তু 2 থেকে 3টে ফ্যানের ইউনিট থাকে সেখানে। যেহেতু এটা একটা নন ফ্রস্ট লাইক কুলার, সেই কারণে সেই ফ্যানগুলো দিয়ে বাতাস ফ্লো করে, বেশ বড়, এবং প্রত্যেকটা কিন্তু চলছে এবং প্রত্যেকটা ফ্যান থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। তো রাউ টেনশনে পড়ে যে যেহেতু বিদ্যুৎ আছে, ফ্যানগুলো চলছে, লাইট কেন জ্বলছে না, আমার কি সার্কিট ব্রেকার পড়ে গেছে কিনা। তো সে এটা চিন্তা করতে করতে আস্তে করে কুলারের সামনে হেঁটে আসে দরজার কাছে, বেশ মোটা দরজা, এবং সে আস্তে করে দরজাটা খুলে ফেলে। দরজা খোলার পরে কুলারের ওই পাশের যে জায়গাটা স্টোর রুম, যেখান দিয়ে কুলারে ঢোকে, সেই জায়গাটা থেকে তার কেমন জানি লাগতে থাকে, মনে হচ্ছে যে কিছু একটা ওত পেতে আছে ওই পাশে। তো আসলে সে একটু অসুস্থতে পড়ে যায়। রাউ যেহেতু স্প্যানিশ মেক্সিকান, তার ভেতরে কিছুটা সুপারস্টিশন টাইপের চিন্তাভাবনা ভেতরে সবসময় বাস করে। তো সে অনেক ভয়ে ভয়ে বের হয়ে সে কুলারের দরজাটা লাগিয়ে দেয়। তো কুলারের যে শব্দটা ছিল সেটা কিন্তু নাই এখন, কিন্তু সে একটা কেমন জানি একটা মানে নিস্তব্ধতা ফিল করতে থাকে এই পাশে, যে মনে হচ্ছে কিছু একটা এই রুমের ভেতরে আছে। তো সে ওখানে বেশিক্ষণ দাঁড়ায় না, সে আস্তে করে সেই রুম থেকে দরজা খুলে তার মূল স্টোরের মধ্যে আসে। স্টোরের মধ্যে এসে সে চিন্তা করে যে আমি যদি ফ্ল্যাশ লাইট পাই, ফ্ল্যাশ লাইট দিয়ে দেখবো যে এখানে কোনো সার্কিট ব্রেকার পড়ছে নাকি। স্টোরে কিন্তু সব বাতি নেভানো, এবং বাইরের যে আলো আছে রাস্তার মধ্যে সামনের যে প্লাজা, সেখান থেকে হালকা আলো ভেতরে এসে পড়ছে, এবং সেটাতে স্টোরের ভেতরের জিনিসপত্রগুলো হালকা হালকা দেখা যাচ্ছে, ফ্লোরে আলো পড়ছে। তো সে যখন ঘুরে তার কাউন্টার, যেখানে সে বসে যে কাজ করতো, যেখান থেকে জিনিসপত্র সার্ভ করতো, দাঁড়িয়ে টাকা নিত, সেটার কাছে আসে। তার কাছে মনে হলো কাউন্টারের অপর পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে, ছায়ার মতো, একটা মানুষ আকৃতির, অবয়বটা পুরো মানুষের মতো, জাস্ট লাইক কাউন্টারের সামনে যেরকম কোনো কাস্টমার কেউ দাঁড়িয়ে থাকে সেরকম কেউ। তো রাউ না ফ্রিজ হয়ে গেল। সে একবার ভাবলো এখানে কি ডাকাত আসছে, কারণ এলাকাটা কিন্তু আসলে ভালো না, সে এখানে এই ধরনের ক্রাইম হয়। তো সে একবার চিন্তা করতে করতে রাউ ঘুরে কাউন্টারের আরেকটু কাছে গেল। তারপর সে হঠাৎ করে ধপ করে শব্দ পেল একটা। সে
অনেক জোরে শব্দ, এবং শব্দটা শুনে মনে হলো যে কেউ একজন মানুষ যদি পড়ে যায় নিচে সেরকম। তো রাও প্রচণ্ড কেঁপে উঠে সে দৌড় দিয়ে সামনে গেল, সাইডে যে তাকালো, তাকিয়ে দেখলো তার ফ্লোরের মধ্যে একটা মানুষ পড়ে থাকলে যেরকম হয় সেরকম একটা মনে হচ্ছে পড়ে আছে, এবং এই আবছা বাইরের আলোতে সে দেখতে পাচ্ছে যে সেখান থেকে মানে মাটিতে ব্লাড ভেসে গেলে যেরকম হয় সেরকম মনে হচ্ছে কিছু একটা পিছলে যাচ্ছে আর কি, পানির মতো এবং ডার্ক কালারের। সো সে অন্ধকারে মনে বুঝতে পারলো যে এটা ব্লাড হবে। তো রাও আর কোনো কথা না বলে প্রচণ্ড ভয়ে সে, তার ওখানে অ্যালার্ম ছিল, পুলিশ অ্যালার্ম, সে চাপ দিয়ে ধরে সে দৌড় দিয়ে তার দরজাটার যেখানে বাটন ছিল সেটা ঘুরিয়ে খোলার চেষ্টা করলো, কিন্তু দেখছে যে তার দরজা খুলছে না। তো এই সময় রাও টের পেল যে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সে একটা নিঃশ্বাস পেল তার ঘাড়ের পেছনে। তো রাও প্রচণ্ড ভয়ে, এবং তার মাথা আসলে তখন নর্মাল সেন্সে নাই, সে তার পাশেই কিছু সোডার রাখা ছিল, 12 প্যাক, মানে সোডার ক্যানের বাক্স রাখা ছিল 12 প্যাক। সেগুলো একটা হাত দিয়ে তুলে নিয়ে প্রচণ্ড জোরে ছুঁড়ে মারে তার সামনে গ্লাস ভেঙে ঝরঝর করে পড়ে, এবং রাউ লাফ দিয়ে সেই গ্লাসের ওই পার থেকে লাফ দিয়ে পড়ে, তার হাত পা কেটে যায়। এবং এই সময় একটু পর পুলিশ আসে, সেখানে পুলিশ লাইট জ্বালে দ্রুত আসে এবং পুলিশ বের হয়, দৌড়ে লাফ দিয়ে বের হয়। পুলিশ মনে করে এখানে কোনো ব্রেকিং কেস হয়েছে, ব্রেকআপ মানে স্টোর ব্রেক হয়েছে। সাধারণত এই ধরনের রবারি হলে বা এরকম হলে হয়, পুলিশ এসে লাইট জ্বালায় ইত্যাদি ইত্যাদি। এবং খুবই আশ্চর্যের ব্যাপার, পুলিশ যখন এসে এখানে পুল ইন করলো তাদের পার্কিং লটে, লাফ দিয়ে নামলো, পিস্তল সহ তার পুলিশের লাইট জ্বলছে, সেই সময় সারা দোকানে আবার সবগুলো লাইট জ্বলে উঠলো। ভেতরে যেগুলো জ্বালানো ছিল, মানে ভেতরে কুলারের লাইট এবং সামনের দিকের একটা লাইট, সেগুলো সব জ্বলে উঠছে। রাউ প্রচণ্ড ভয় পেয়েছে এবং তার শরীর ব্লিডিং হচ্ছে, শরীর কেটে গেছে। পুলিশ এসে তাকে জিজ্ঞেস করে ফার্স্টে কি, তাকে হাত কড়া পরানোর মতো অবস্থায় নিয়ে যায়, বাট সে যখন বলে সেখানে এমপ্লয়ি, তার সাথে কথা বলার পর তাকে সার্চ করে দেখে তার কাছে কোনো অস্ত্র নেই। দেন তারা সাথে সাথে প্যারামেডিক্স কল করে এবং তাকে ধাতস্থ করে। একটু পরে সে পুলিশকে বলে যে আমার এখানে আমি এরকম জিনিস এসেছে। তো পুলিশ তাকে ফার্স্টে সন্দেহ করে যে সে কোনো ড্রাগসে আছে কিনা ইত্যাদি ইত্যাদি। তো ইত্যাদি করে তার কোনো আসলেই পায় না, এবং সেই স্টোরের যে মূল মালিক পক্ষ তাদেরকে ডাকা হয়, তো তারা আসে। যাই হোক, রাউর সেই কাহিনী সেদিনকের মতো হাসপাতাল পর্যন্ত গড়ায়, এবং পরবর্তীতে রাউ ওখানে কাজ করতে যায় না। তো রাউ সেখানকার কলিগদের সাথে, তার যেই কলিগ তাকে ট্রেন করেছিল 2 দিন, তাদের সাথে, এবং পরবর্তীতে যে কাহিনীটা শেয়ার করেছে কায়সার তার কাছাকাছি জব করতো, এবং কায়সারও পরবর্তীতে এই কাহিনীটা মানে তাদের কাছ থেকে শুনে যে ওই যে স্টোরটা, সেইখানে একজন এমপ্লয়ি এরকম কাজ করতো রাতে, এবং তাকে নাকি এরকম গুলি করে মেরে ফেলছিল স্টোরের ভিতরে, এবং বেশ অনেক দিন আগে। এবং তারপর থেকে নাকি অনেকেই অনেক উল্টাপাল্টা সিন দেখে ওই স্টোরের ভেতরে। কেউ এরকম দেখা যাচ্ছে রাতের বেলা ক্লোজিং একা কেউ করতে চায় না, এবং অনেকেই নাকি উল্টাপাল্টা জিনিসপত্র সেখানে দেখে, এবং স্টোরে কিন্তু এটা কমন। তো রাও সেরকম একটা ইনসিডেন্টই দেখেছে সেখানে, এবং এটাই আর কি কায়সারও শুনে তার ফ্রেন্ডদের কাছে, এবং রাও তার পরিচিত। এবং যাই হোক, কায়সার কাহিনীটি শেয়ার করেছে আমাদের কাছে। এবং আমি মানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যেই এলাকার কথা কায়সার বলেছে, ওই এলাকায় কিন্তু আমি যাওয়া আসা করেছি, আমি ওখান দিয়ে গিয়েছি। স্টোরটাকেও আমি মোটামুটি লোকেট করতে পারছি এটা কোন স্টোর। তো এই হচ্ছে এই কাহিনীটা। এবং আপনারা অনেকে বিদেশের কাহিনী শুনতে চান, তাই বিদেশের কাহিনী শেয়ার করলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বলবো যে আপনারা আমাকে ইন্ডিয়া থেকে অনেকে মেইল করেছেন, ভারত থেকে অনেকে মেইল করেছেন যে আপনাদের বন্ধুরা অনেকে আপনাদের কাছ থেকে কাহিনী শোনে, অদ্ভুতের কাহিনী শোনে, কিন্তু তারা আসলে শুনতে চায়, যদি তারা বুঝতে পারে না আপনাদের কাছ থেকে শুনে আপনারা তাদেরকে ট্রান্সলেট করে দেন। তো তারা যদি শুনতে চায়, আমি চেষ্টা করব কোনো একটা সেগমেন্টে কোনো একদিন স্পেশালি আপনাদের জন্য, সেই রকম গেস্টদের জন্য 1-2 কাহিনী ইংরেজিতে রাখার। তো আই হোপ আপনারা যারা আসলেও এটা চান, প্লিজ লেট মি নো। কারণ আসলে অদ্ভুতের একটা বাংলা অনুষ্ঠান, আমি চাই এটা বাংলায় চালাতে, কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে গ্রাম বাংলার কাহিনীগুলো তুলে ধরা। তো যাই হোক, সময় মতো যখন আমরা দেখব যদি আসলে এটার জনপ্রিয়তা সেরকম হয়, যারা শুনতে চায়, যদি অন্য ভাষাভাষীরা পছন্দ করেন, তাহলে তাদের জন্য তুলে আনাই যায়। এবং এই ইচ্ছাটা আজকে ছিল না, এটা আপনারা অনেকেই জানেন। যখন নাকি রেডিওতে কাহিনী শেয়ার করতাম, তখন আমি বলেছি 2-1 বার সেই সময় যে আমার খুব ইচ্ছা, এবং তখন অনেকের সাথে আলোচনা হয়েছিল। তখনকার যিনি হোস্ট ছিলেন তিনিও খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন, তিনিও বলেছিলেন যে এরকম হলে খুব ভালো
ভালো হয়। তো যাই হোক, তো সেই ইচ্ছাটা ছিল, সেটা করা হয়ে ওঠেনি। তবে এখনও রিসেন্টলি যে মেলগুলো পেলাম, বিশেষ করে আমাদের 100তম এপিসোডের আগে যে মেলগুলো পেলাম, পশ্চিমবঙ্গ থেকে যে মেলগুলো পেয়েছি, যে যাদের বন্ধুরা শুনতে চান, অনেকেই আছেন তারা আমাদের মুখে শুনতে পছন্দ বেশি করবেন। তো হ্যাঁ, তাদের জন্য হয়েই যেতে পারে এরকম কোনো এক সময় দু একটা কাহিনী না হয় তুলেই দিলাম ইংরেজিতে, এবং তারা শুনে যদি পছন্দ করেন তাহলে হয়তো এরকম একটা সেগমেন্ট চলে আসতে পারে অদ্ভুতুলের কোনো একটা অংশে। এই হচ্ছে ব্যাপার। তো আর সামনে চলে আসছে আমাদের 104তম এপিসোড, সেটা হবে দ্বিতীয় বছর পূর্তি, এবং আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সেই দিন এবং আমাদের দিনটাকে আরও রঙিন করবেন। আমি খুবই পছন্দ করব এবং আমি আশায় আছি ইনশাল্লাহ আমি যেন সেই দিনটাকে ছুঁতে পারি, এবং খুবই ভালো লাগবে। 2 বছর আপনাদের সাথে কাটিয়ে দিলাম এভাবে কাহিনী শেয়ার করে, এটা তো বেশ আনন্দের কথা। এবং আপনারাও এত এত ভালো মানুষ হয়ে, এত কাছের মানুষ হয়ে সাথে থাকলেন। যদিও যতগুলো সাবস্ক্রাইবার আসছে সবাই আমাদের হৃদয়ের মানুষ, আর সবসময় আশা করব যে আপনারা আরও সাবস্ক্রাইব করে আরও সাথে থাকবেন, সাবস্ক্রাইবার সংখ্যা বাড়িয়ে দেবেন। তবে যারা অদ্ভুত রেখে পছন্দ করেন তারাই আসবেন, যারা আমাদের কাহিনীগুলো পছন্দ করেন তারাই আসবেন। তো যাই হোক, আজকের মতো সময় কিন্তু শেষ হয়ে গেছে। আপনাদের চাহিদা মতো কাহিনী দেওয়ার চেষ্টা করেছি। আপনারা গ্রাম বাংলার সাথে শহরের কাহিনী চাইছিলেন, চেষ্টা করেছি শহুরে কাহিনী কালেক্ট করে আনতে, চেষ্টা করেছি বিদেশের কাহিনী কালেক্ট করে আনতে, এবং আরও অনেক চেষ্টা করব অন্যান্য জায়গার কাহিনী শেয়ার করে আনতে। তবে একটা জিনিস মনে রাখবেন, ভুতুড়ে কর্মকাণ্ডগুলো একই রকম হয়। যেটা আমাদের দেশে হয় সেটা পাশ্চাত্য একইভাবে হয়, ইউরোপে একইভাবে, পাশ্চাত্য বলতে ইউরোপ তো সেটারই অংশ, সেখানে একইভাবে হয়, বা মধ্যপ্রাচ্যেও কিন্তু একই রকমভাবে হয়। শুধু জায়গার ভিন্নতা থাকে, আবহাওয়ার ভিন্নতা থাকে, জলবায়ুর ভিন্নতা থাকে, মানুষের কৃষ্টি সমাজের ভিন্নতা থাকে, তাদের কথোপকথনের ঢংটা একটু আলাদা হয়ে যায়। তো যাই হোক, এই আর কি। এছাড়া কিন্তু আসলে কর্মকাণ্ড সব একই রকম। আপনারা এখানে যেমন দেখেন যে কন্ধ কাটা, সেখানেও দেখবেন যে হেডলেস হর্সম্যান। হ্যাঁ, তো এরকম আছে, এটাই হয়। আর ভৌতিক কর্মকাণ্ড ঘটে, যারা এই ভৌতিক ব্যাপারগুলো নিয়ে একটু ইয়ার্কি করেন তারা কিন্তু আসলে ইয়ার্কি করে মজাই পান। আমরা যারা মানে ভৌতিক ব্যাপারগুলোতে বিশ্বাস করি, আমরাও আপনাদের মজা পাওয়া দেখেও মজা পাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে আছেন, আমারই বন্ধু আছেন, যারা এইসবে বিশ্বাস করেন না, কিন্তু দেখা যাচ্ছে একলা কোনো জায়গায় গেলে ভয় পান, একলা কোনো বিল্ডিংয়ে উঠতে গেলে ভয় পান, সিঁড়ি ঘরে রুমের মধ্যে একলা থাকতে দিলেও বাতি বন্ধ করতে চান না। কিসের ভয় পান আমি জানি না, তবে আমি আশা করবো আপনারা এক্সপ্লেন করবেন, গ্রুপে শেয়ার করবেন যে যারা বিশ্বাস করেন না তারা কিসে ভয় পান। তো যাই হোক, আজকের মতো আসি আপনাদের কাছ থেকে। ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে যদি বেঁচে থাকি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বরাবরই মতো আপনাদের কাছে আরও একটি ঘটনা নিয়ে আসলাম। আপনারা জানেন ইতিমধ্যে আমি নতুন অনেক ঘটনা আপনাদের শুনিয়েছি। এই ঘটনাগুলো সম্পূর্ণ নতুন এবং বাস্তব ঘটনা। যারা আমার লাইভ ঘটনাগুলো এই চ্যানেলের ভিতরে শুনেছেন, তা বুঝতে পেরেছেন যে আমি কি ধরনের ঘটনা বলি। তো অনেকেই বলছেন যে ভাইয়া আপনার আরও ঘটনা চাই। তো যাই হোক, সবার উদ্দেশ্যে আমি বলবো, আমি আসলে প্রতিদিন লাইভ ঘটনা বলতে পারবো না। কিছু ঘটনা কালেক্টেড থাকে, যেগুলো ঘটনা আপনাদের মতো অডিয়েন্স আমাদেরকে পাঠায়। তো এই ঘটনাগুলো আমি অডিও আকারে বলি, আর যেই ঘটনাগুলো আসলেই ভালো এবং বাস্তব এবং সত্য ঘটনা, আমি সেই ঘটনাগুলো এভাবে লাইভ করি এবং লাইভ করে আপনাদের সামনে তুলে ধরি। তো যাই হোক লিসেনার্স, আমি একটা ঘটনা বলবো, চলুন ঘটনায় চলে যাওয়া যাক। এটা একটা সত্য ঘটনা এবং আমার গ্রামের ঘটনা। প্রথমত, আমার গ্রামের নাম হচ্ছে ভাগডুবরা, এটা হচ্ছে বগুড়া থানা। তো যাই হোক, আজকে এই ঘটনাটি আমার এক প্রতিবেশী দাদার থেকে নেওয়া। তার নাম হচ্ছে আব্দুল জলিল। তো যাই হোক, তিনি একটা সময়, আজ থেকে প্রায় 30 বছর আগে, শ্যালো মেশিন যেগুলো আছে বা ডিপ মেশিন যেটাই বলেন, এই ডিপ মেশিনে তিনি লাইনম্যান হিসেবে ছিল। সারা রাত তার ডিউটি করতে হতো এবং কোন জমিতে কতটুকু পানি হয়েছে এটা দেখে অন্য জমিতে আইল কাইটা দিয়ে অন্য জমিতে পানি দিতে হয়, পানি ট্রান্সফার করতে হয় এক জমি থেকে আর এক জমি। তো তিনি সেই কাজ করতেন। তো একদিন রাতে তিনি যখন এই কাজ করতে ভাঙা বাড়িতে যান, তখন তার সাথে যে ঘটনাটি ঘটে গিয়েছে, সেই ঘটনাটি সেই সময়ের স্বাভাবিক ঘটনা হলেও আমাদের জীবনে বা আমাদের এই আধুনিকতায় এটা খুবই অস্বাভাবিক এবং ভীতিকর একটি মুহূর্ত ছিল তার জন্য।
তো দাদা যখন কোদাল হাতে হারিকেন নিয়ে যখন যাচ্ছিল, তো তখন ওই ভাঙা বাড়ি অনেক, মানে একটা জায়গার নাম ভাঙা বাড়ি, ওই ভাঙা বাড়ি এখান থেকে ডিপ মেশিন থেকে অনেক দূর। এই নালা দিয়ে পানি বেয়ে বেয়ে গিয়ে ওখানে 4-5টা জমিতে পানি দিচ্ছিল। তো একটা জমিতে দেওয়ার পরে আর একটা জমিতে কাটতে গিয়েছে। তো সেই মুহূর্তে তিনি দেখেন রাত তখন 2:30 কি 3টা হবে, তখন তিনি দেখতেছেন যে জিনেরা লাশ, মানে জিনদের মধ্যে কেউ একজন মারা গেছে। ওই জিনেরা ওই খাটিয়াটা নিয়ে তারা আকাশ দিয়ে 4জন ধরে তার পিছন দিয়ে অনেকগুলা মানে জিন, তারা সবাই আকাশ দিয়ে এক পাশ থেকে আর এক পাশে যাচ্ছে হেঁটে হেঁটে। তখন তিনি নিচ থেকে দেখতেছেন, এটা কিন্তু বাস্তব কথা, আমি কিন্তু কখনো যেগুলো লাইভ ঘটনা বলি এগুলো বানিয়ে বলি না। তো তিনি ওই সময় কি করবেন বুঝতে পারতেছিল না। তিনি চুপ করে এক জমিতে কোদাল ধরে বসে আছেন যে এনারা পার হয়ে যাক, কখনো তো চিল্লাচিল্লি করলে তাদের আরো সমস্যা হবে। তিনি খুব জ্ঞানবান লোক ছিলেন, তিনি কিছুই করেনি। তিনি ওই জায়গায় যখন এই মুহূর্তটা দেখে, তখন তিনি মানে একবারে নিস্তেজ হয়ে যায় ভয়ে। তো তিনি ওই মুহূর্তে তো ফোনও ছিল না যে কাউকে ফোন দিয়ে সাহায্য যাবে বা চিল্লাচিল্লি করবে, চিল্লাচিল্লি করলেও কেউ শুনবে না, কারণ ভাঙা বাড়িটা অনেক দূরে। আমি ভাঙা বাড়ির ইতিহাস বলি, যখন ভারত এবং পাকিস্তান মানে বাংলাদেশ স্বাধীন হয়নি, তখন কিন্তু হিন্দুস্তানের লোকেরা বাংলাদেশের ভিতরে ছিল, বিভিন্ন জায়গায় ছিল। তো সেই রকমই ওই ভাঙা বাড়িতে হিন্দুস্তানের কিছু মানুষ ছিল যারা অনেক দিন যাবৎ তারা ওখানে বসবাস করত এবং তাদের ভাষা ছিল উর্দু। তো সেই সময় ওই মানুষগুলো এখানে ছিল ভাঙা বাড়িতে। তো সেই সময় একটা ভাইরাস আসে, যে ভাইরাসটার নাম জানি না আমি, তিনিও জানে না। ওই ভাইরাসটার কারণে এক মহামারী আসে, যে এই মহামারীর কারণে সেই সময় ওই এলাকায় মানে ছোট একটা জায়গা, মানে 5-6 বিঘার মতো এখানে বাইরের মানুষ থাকতো। এরা এক রাতে ওই ভাইরাসে আক্রান্ত হয়ে সব মানুষ মারা গিয়েছে বলে মানুষ বলে, কিন্তু আদৌ ওইখানে কি হয়েছিল, এক রাতে এত মানুষ মারা গিয়েছে, এটার আসল তথ্য কেউ জানে না। কিন্তু সবাই বলে এমন একটা ভাইরাস নাকি ওই এলাকায় এসেছিল, যে এলাকায় এক রাতের ভিতরে প্রত্যেকটা মানুষ মারা গিয়েছিল। তো তারপর থেকে ওই জায়গাটার যত বাড়িঘর ছিল, এই বাড়িঘরগুলো বৃষ্টির কারণে, বিভিন্ন ঝড়, বিভিন্ন এই সকলের কারণে ওই যেখানে বাড়িগুলো ছিল ওই মানুষদের, ওই বাড়িগুলো ভেঙে চুরমার হয়ে যায়। ওই জায়গায় তো ভয়ে মানুষ যায় না, যে এই জায়গায় গেলে আবার যদি অন্য কারো মানুষের মৃত্যু হয়, এই ভয়ে ওখানে যায় না। অযত্নতার কারণে ওদিকে আশেপাশে জঙ্গল হয়ে যায়, বাড়িঘরগুলো ভেঙে অর্ধেক হয়ে যায়, সবগুলো মাটির বাড়ি ছিল। তো যাই হোক, ভাঙা বাড়িগুলো এখনো আছে বিধায় ওই জায়গাটার নাম হচ্ছে ভাঙা বাড়ি। কিন্তু সময়ের পরিবর্তনের কারণে আসলে ওইখানে এখন মানুষ যাতায়াত করে, ওখানে জমি জমা করে আশেপাশে, কিন্তু ওই জায়গাটাই কেউ ওঠে না। তো ওই জায়গাতেই আমার জলিল দাদা জমির মানে পানি ট্রান্সফার করতে গিয়ে ওই জিনিসগুলো দেখে, যে এতগুলো জিন মিলে একটা খাটিয়া নিয়ে যাচ্ছে জিনের। তো তখন তিনি ভয় পেয়ে যায়, এবং তখন তিনি ওই মুহূর্তে চিন্তা ভাবনা করেন যে একদিনে এতগুলো মানুষ মারা যাওয়ার পিছনে কারণ কি এই জিনরা হতে পারে না? তো তিনি খুব ভয় পেয়ে যায়। তিনি পানির লাইন কেটে দিয়ে দৌড়ে আসে ওই ডিপ মেশিনে। আর ডিপ মেশিনও ছিল লোকালয়ের একটু দূরে বা জনবসতির একটু দূরে। তিনি ডিপ মেশিনে যায়, প্রথমত ডিপ শ্যালো মেশিন বন্ধ করে। তিনি ছিলেন প্রচণ্ড সাহসী ছিলেন। তো তিনি ওখান থেকে বাসায় আসতেছেন, এবং বাসায় আসার পথও ওই জমির আইল দিয়ে আসতে হয়। জমির মাঝে ঝোপঝাড়ের ভিতরে ওই আপনার হচ্ছে ডিপ ছিল। তো তিনি যখন ওই দিক দিয়ে আসতেছিল, আস্তে আস্তে তিনি আবার খেয়াল করলেন যে কি একটা যেন আগুনের গোলা তার সামনে দিয়ে গোল হয়ে ঘুরতেছে, আর জলিল দাদার সামনে দিয়ে ওই ভাঙা বাড়ির দিকে যাচ্ছে। তখন তো আমার দাদা তো খুবই ভালো, মানে জানে আল্লাহ লোক ছিলেন, এবং তিনি খুব সাহসী ছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই জিনগুলো ওই জিনের খাটিয়া যেখানে দেখে এসেছে ওখানেই যাচ্ছে।
তো দেখে যে আগুনের গোলা সাইজ ছিল এত বড় বড় হয়ে গোল গোল হয়ে তারা শাঁ করে যাচ্ছে, বোঝাই যাচ্ছে আগুনের দলা হয়ে যাচ্ছে একদম। তারপরে আরো 3 জন গেল। তখন আমার দাদা তিনি মনে করেছেন যে খাটিয়াটা দেখে এসেছে তারই কোনো আত্মীয় স্বজন হতে পারে জিন, কারণ জিনেরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ নিয়ে ঘোরাফেরা করে, কিন্তু ওই সময় প্রাচীন যুগে জিনেরা বেশিরভাগ আগুনের রূপ নিয়েই তারা ঘোরাফেরা করত। তো দাদা তখন কোনো মতে বাসায় আসে, আসার পর দাদা তো খুবই অসুস্থ হয়ে যায়। দাদিকে এসে কিচ্ছু বলেনি। দাদা একটু পরপর শুধু ঘামতেছে। আমার দাদিও সেই সময় মানে প্রতিবেশী দাদা দাদি, কিন্তু এর তখনও তারা খুবই শক্ত সামর্থ্য। আমার দাদিও ছিল, তিনি তো ভয় পান না। তিনি শুধু বলতেছে, এই কি হয়েছে তোমার, বলো তো দেখি, কি কিছু দেখেছো, ভয় পেয়েছো? এই সময় তো তোমার বাসায় আসার কথা না, এখন 4টা বাজে, ফজরের আজান দিবে ভাব, তুমি এখন আসলা, কি হয়েছে বলো তো সবকিছু। বলে যে এখন না, তোমাকে সকালে বলবো। তো সকাল হওয়ার পরে দাদা কি বলবে এসব কিছু বলার আগে দাদা ওই যে রাতে ঘুমাইছিল সেই ঘুম থেকে আর ওঠেনি। তিনি ঘুমায় আছে, নিঃশ্বাস নিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তিনি কোনো একটা নেশার ঘোরে এরকম, মানে তিনি মানুষত্ব তার ভিতরে ছিল না। মানে ঘুমে থাকলে যেমন আত্মাটা থাকে না, ঠিক তেমনই মনে হয় তার আত্মাটা নাই। তার আত্মাটা মনে হয় নাই। দাদা দাদি সবাই, আমার প্রতিবেশী আরো দাদা দাদি এসে তাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তার জ্ঞান ফেরে না। এদিকে অনেক দূরে ছোট ফার্মেসির দোকান ছিল, সেখানে গিয়ে যে ওষুধ বিক্রেতা তাকে বলে এসব, তিনি বলতেছে আমরা তো কিছু করতে পারবো না, এটা মেডিকেলে নিয়ে যেতে হবে। তো সবাই ধরাধরি করে মেডিকেলে নিয়ে যেতে চায়। সকাল থেকে দুপুর 12টা বাজে গেছে, তারপরেও ওই মানুষটার কোনো আসতেছে না। অনেকেই পানি টানি ছিটাচ্ছেন, অনেক কিছু করতেছেন, কিন্তু তারপরেও তার জ্ঞান আসতেছে না। তো এবার সবাই মিলে চিন্তা ভাবনা করলো যে যাই হোক, এবার আমরা একটা কবিরাজ দেখাবো। কারণ সেই সময় তো ভাই গাড়ি নেই, থাকলেও খুব অল্প মাটির রাস্তা, এত বিশ্ব রোড 30 ঢালা রোড ছিল না তখন। তো মনে করেন আপনারা যখন ওই নিয়ে যাওয়ার ব্যয়বহুল খরচ তখন তাও ছিল না তাদের কাছে। তিনি একজন দিনমজুর ছিল, তিনি একজন নাইট গার্ড অবস্থায় ডিবের লাইনম্যান হিসেবে ছিল। তার কতই টাকা তখন বেতন ছিল না, যা পাই তাই প্রতি সপ্তাহে 2 বার করে বাজার করে তার জীবন চলতো। তো চিন্তা করলো যে গ্রামের দেখি তো কোথাও কবিরাজ আছে কিনা। তো কবিরাজ যখন আসে, কবিরাজ ডাকার পরে কোনো মাধ্যমেই বোঝেন না, যখন একটা জিনিস হয় তখন সবাই সাপোর্ট করার জন্য দেয়া থাকে। আমাদের এই গ্রামে আবার এইসব মানুষ আছে যারা বিপদে পড়ে তাদের হেল্প করার জন্য তারা অনেক লাফালাফি করে। তো তাই সবাই মিলে সবার চেষ্টার কারণে আসলে কবিরাজ আসে, এবং কবিরাজ বলে যে এনার দেহ ঠিক, এর জীবন আছে, মরেনি, কিন্তু তার আত্মাটা বর্তমানে অন্য জগতে গেছে। কবিরাজ এটা ডিরেক্ট বললো, আসার সাথে সাথে বলে দিছে যে তার আত্মা নেই, তবে আসবে, কোনো টেনশন করা নাই, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবে। তো একটু পরে দলিল দাদা একলাই উঠে বসলো। মানে আমি মানুষ, আমি এখানে বসে থেকে ঘুম পাড়তেছি এবং আমি মনে করেন যে নিঃশ্বাস নিচ্ছি, সবই করতেছি, কিন্তু আমি আর এক জায়গা থেকে ঘুরে আসলাম, এটা আমি জানি, এটা আমার মাথায় আছে। তো জলিল দাদা ওইরকম ঘুম থেকে উঠে তিনি চুপ হয়ে আছে, তিনি কাউকে কিছুই বলতেছে না, খালি বললো যে আপনারা যান, আমি সুস্থ আছি, আমি ঠিক আছি, আপনারা যান। এটা বলে সবাই চলে যায়। যাওয়ার পরে বলে যে আমাকে একটু কিছু খাইতে দাও। তখন দাদি সকালে রান্নাও করেনি, পাশের এক বাসা থেকে খাবার নিয়ে এসে দাদাকে খাইতে দেয়। তো খাইতে দেওয়ার পরে দাদি বলতেছে এখন বলো তো কি হয়েছে। বলছে আমার সাথে কিছু একটা হয়েছে, তুমি জানো তো? হ্যাঁ। তো এই পর্যন্ত জেনে থাকো, অন্য কিছু তুমি জানার চেষ্টা করো না। আসলে সেদিন দাদি আর চেষ্টাও করেনি জানার, কারণ অতটা ছিল না, দাদা মানা করছে। জেদ ধরলো, দাদা বলছে যে আমি যদি বলি তাহলে আমার ক্ষতি হবে, এই পর্যন্ত বলছে, আর কিছু বলেনি। তারপরে দাদার থেকে অনেক দিন যাবত, মানে যদিও এখন দাদা আমি বলতেছি, কিন্তু দাদা মনে হয় বয়স্ক, কিন্তু তখন তিনি কিন্তু অনেক যুবক ছিল। বৃদ্ধ বয়সে এসে যখন এই সব কিছু কাটিয়ে উঠেছে, ভাঙা বাড়ি, আবার মানুষজন থাকা ভরে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে দাদা এই বিষয়টা যখন আলোচনা করবে, যখন আমি ওখানে উপস্থিত ছিলাম, তাকে ওই সময় জিনেরা তার আত্মাটা বের করে নিয়ে ওই ভাঙা বাড়িতেই গিয়েছিল
কিন্তু তখন যখন তিনি ওই আত্মা হয়ে আমার দাদা গিয়েছিলেন, তখন দেখেছেন যে ওইটা আমরা সাধারণ মানুষ সাধারণ চোখে যা দেখি, যেমন দেখি, আমার দাদা ওই জায়গাটাকে মোটেও সেরকম দেখেনি। ওখানে সুন্দর সুন্দর বিল্ডিং দেখেছে, ওখানে সুন্দর সুন্দর রাজসভার মতো রাজ্য দেখেছে। মূলত দাদা বলল যে আমরা বাস্তবে বা টিভিতে এখন যা দেখি, এখন যে বৈজ্ঞানিকেরা যা যা তৈরি করেছে ওদের কথার ভিত্তিতে, আসলে কিছুটা হলেও সত্য। আমি দেখেছি এবং আমার সাথে জিন সরাসরি কথা বলেছে। এবং আমি যেদিন পানি ট্রান্সফার করছিলাম রাতের বেলা, ওই 4 জন খাটিয়ে যারা ধরেছিল তারা আমাকেও লক্ষ্য করেছে এবং তারা আমার সম্বন্ধে অনেক আগে থেকেই জানতো। মানে ওই জিনরা আমার দাদা জলিলের সম্পর্কে অনেক আগে থেকেই জানতো। ইনি একজন ভালো মানুষ, ইনি একটা বিড়ি পর্যন্ত খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই জিনগুলো ছিল অনেক ভালো এবং মুসলিম জিন, তারা খুব আল্লাহওয়ালা ছিল। কিন্তু আমার দাদাকে যখন আমি এই ঘটনাগুলো শুনতেছিলাম, মাঝখানে আমি বলেছিলাম, দাদা তাহলে ভাঙা বাড়ির যে রহস্যটা শুনেছিলাম এটা কি এরাই করেছিল কিনা? দাদা বলল, আমি এই বিষয়ে কিচ্ছুই জানি না এবং এটা সম্ভবত কোনো ভাইরাসই এসেছিল। এখানে জিনেরা যেগুলো দেখেছি তারা সবাই অনেক ভালো জিন ছিল, তারা আমার কোনো ক্ষতি করেনি। হতে পারে তারা বিধর্মী হওয়ার কারণে বা অন্য কোনো কুসংস্কার করার কারণে হয়তো বা তারা রাগ করে তাদেরকে আঘাত করেছে বা কিছু করেছে, আমি সঠিকটা বলতে পারবো না। তো আমার দাদা যখন এই কথাগুলো বললো, আমি তো কথাগুলো বিশ্বাস করছি, কারণ দাদা মিথ্যা বলার মানুষ না, দাদা খুবই ভালো মানুষ। তো এইভাবে আর কি দাদা সব কিছু আমাকে আস্তে আস্তে বলে। তখন দাদা পরে আবারও, শুনেন, এত সাহসী মানুষ ছিলেন, পরে আবারও তিনি পরের দিন রাতে ওই জমির আল কাটার জন্য আবারও প্রস্তুত। আর এখনকার যুগে আমরা হলে আমরা কিছু একটা আফসাও যদি দেখি, রাস্তার মধ্যে কিছু একটা কুকুর বা বড় কুকুর এরকম কিছু দেখি, আমরা কিন্তু সাহস করে ওই জায়গায় কি আমরা মনে 10 দিনও দিক দিয়ে ঘুরবো না, তার যাবো না, আসবো না, বিকল্প রাস্তা ইউজ করবো। এমন কিন্তু আসলে আমাদের বর্তমান জেনারেশনের মানুষের সাহস কিন্তু এখন এতটাই কম হয়ে গিয়েছে, খুবই ভয় পাই, আমি নিজেও ভয় পাই। কালকের ঘটনার শেষে আপনাদের কিছু একটা ঘটনা বলতে চেয়েছিলাম, ওই ঘটনাটি আমি আজকে বলবো, যদি আপনারা শোনেন আর কি। আগে এই ঘটনাটি, পরে দাদা আবার স্বাভাবিকভাবে কাজ করে। আপনার হয়তো মাথায় প্রশ্ন আসতেই পারে যে এই মানুষটা এত ভয় পাইলো, সে আবার ওই রকম করে রাতের বেলা ঘোরাফেরা করতেছে, এটা কেমন কথা? তো আমার দাদা যখন ওই রাজ্যতে গিয়েছিল, দাদা বলেছে, আমাদের যে তুমি দেখেছো এই জিনটা খুবই খারাপ জিন ছিল, আর তুমি যে আগুনের গোলা দেখেছিল তারা আসলে খারাপ জিন ছিল। আর ওই খারাপ জিনের সদস্যই ছিল হচ্ছে এই খাটিয়েতে যে লোক ছিল সেই লোক। আমরা আসলে কাঁধে করে ওই যে লাশটি দেখেছো জিনের, এটা খারাপ জিন, এটাকে আমরা আমাদের রাজ্য থেকে বের করে দিচ্ছিলাম, তখন তুমি আমাদেরকে দেখেছো। এবং আগুনের যে গোলাগুলো আসতেছিল, এই আগুনের গোলা, এই খারাপ জিনগুলো এই তার মৃত যে লাশটা, এটা নিয়ে তাদের এলাকায় যাওয়ার জন্য খুবই স্পিডে আগুনের দলা হয়ে আসতেছিল। তখন আমার দাদা তাকে জিজ্ঞেস করছিল যে, রাজা সাহেব বা আমির সাহেব না হুজুর, এরকম কিছু বলেছিল যে আমি তাহলে তো, আপনারা যেহেতু আমাকে দেখেছেন, তাহলে ওই খারাপ জিনগুলো, বদ জিনগুলো তো আমাকে দেখেছে, আপনারা হয়তো আমার কোনো ক্ষতি করলেন না, আলহামদুলিল্লাহ, কিন্তু তারা যদি আমার কোনো ক্ষতি করে। তখন জিন বলল, ওই জিন নাকি বলেছে বা হুজুর বলেছে, জিন হুজুর, যে তোমার কোনো টেনশন করতে হবে না, এদিকে টেনশন ছাড়া থাকো, তুমি তোমার মতো সব কিছু স্বাভাবিক করবে। তুমি যদি ভয় পাও, তুমি যদি এই কাজ আবার না করো, তাহলেই তোমার প্রতি ক্ষতি করার চিন্তা ভাবনা করবে এবং ক্ষতি হবেও। আর তুমি যেমন আগে ছিলা এমনই যদি থাকো, তাহলে ওই জিনেরা তোমার প্রতি আর আক্রমণ করতে আসবে না। আসলে এই সাহসেই, আর ওই জিনগুলো তো কিছু করবেই না যারা দাদা ডেকে নিয়ে গেছে, আসলে এই সাহসেই দাদা আবারও নতুন করে কাজ করার উদ্যোগ নেন এবং কাজ শুরু করে। তো যাই হোক, তারপর থেকে দাদা আর কিছু হয়নি, আলহামদুলিল্লাহ। দাদা কিছুদিন আগে এই গল্পগুলো আমাদের কাছে করেছে। তো আসলে গল্পগুলো করার কারণ হচ্ছে আমি খুবই কষ্ট করি, আমি সবার কাছে, মুরব্বী মানুষের কাছে গিয়ে গিয়ে বলি, আমাকে একটু ঘটনা বলেন, আগের বাস্তব ঘটনা, ভয়ঙ্কর কোনো ঘটনা।
বলতে চায় না, তারপর আমি জোর করে বলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম লোকাল ভূত এফএম, আমার অডিয়েন্সগুলো খুবই ভালো, তারা আমাদের ঘটনা শোনে, কিন্তু সত্য ঘটনাগুলো যদি আমি বলি লাইভ আকারে তাহলে হয়তো বা তারা আরও বেশি শুনবে। এই আশা, এই সাহস, এই চ্যানেল দেখিয়ে তাদের থেকে আমি ঘটনাগুলো শুনে আপনাদের সামনে তুলে ধরি। জানি না আপনাদের কেমন লাগে, আসলে বাস্তব ঘটনা তো অন্যর মুখ থেকে বলা বা শোনা, এই জন্য অন্যর থেকে শুনে আমি নিজে বলা হয়তো বা একটু খারাপ লাগে, একটু মানিয়ে নেবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো ভালো ঘটনা দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সুস্থ থাকবেন। আর আমার সাথে যে ঘটনা ঘটে গিয়েছিল, এই ঘটনাটা খুবই ছোট ঘটনা। একদিন রাতের বেলা, কালকে কিছুটা বলেছিলাম, একদিন রাতের বেলা, গতকালকের আগের দিন রাতের বেলা আমি যাচ্ছিলাম কাজীপাড়াতে রাত 2টার দিকে আব্বুকে চাবি দিতে। আমার আব্বু ওখানে নলডিবিতে মেল আছে, আমাদের বাসা থেকে নলডিবি হচ্ছে 25 কিলোমিটার দূরে। তো ওখানে আব্বু রাত 12টার দিকে চলে গিয়েছে, কারণ ওখানকে নাইট গার্ড ছিল না সেদিন রাতে, চুরি হওয়ার ভয় ছিল, ট্রান্সমিটার ছিল, এই জন্য আব্বু একা থাকতে পারবে না, ওটা একটা ভয় এলাকা, গ্রাম, অনেক গ্রাম, পাশে মাজার আছে, সব মিলে খুবই ভয়ই করতো আমার আব্বু। তা আমার আম্মুকে নিয়ে যাই রাতের বেলা, আমার বাইক নিয়ে চলে গেছে নলডুবিতে, যায় দেখে আব্বু চাবি নিয়ে আসেনি। তো এর মধ্যে আমার দুলাভাই তো 3 দিন আগে থেকে, আমার দুলাভাই বোন আমাদের বাসায়, তো আমার দুলাভাইয়ের বাইক ছিল। আমার আব্বু বললো, বাবা দেখ এত রাত হয়েছে, তুই চাবিটা নিয়ে কাজীপাড়া পর্যন্ত আয়, আমি নলডুবি থেকে কাজীপাড়া যাচ্ছি। তো এটা বলে আমার আব্বু কাজীপাড়া এসে দাঁড়াইছে। আমি যখন যাচ্ছিলাম, আমার বাসা তো একদম গ্রামে, বিশ্ব রোড থেকে মানে প্রায় 15 মিনিট হেঁটে আসতে হয় আমার বাসায়। তো আমি সেদিক দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম, এই হেঁটে আসার রাস্তাটা খুবই ভয়ঙ্কর রাস্তা, দুই পাশে কবর, জঙ্গল, সকল কিছু মিলে আসলে একটা ভীতিকর পরিস্থিতি। তো আমি এখন যখন যাচ্ছিলাম মনে করলাম ওই জঙ্গলের আগে একটা ব্রেক দিয়েছেন, যে আমি এই জঙ্গল যাবো, এত ভয়ঙ্কর, এত ঘটনা ঘটেছে, কি যে হয়, তারপর আমি ভূত ফেম বলি, এসব মিলে আমার খুবই ভয় লাগতেছিল। তো মনে হলো যে যাবো, কিছু হবে না। তো আমি যাচ্ছিলাম, তো যাতে যাতে হঠাৎ করে আপনি ওই সামনে একটা কুকুর গোল হয়ে ঘুরে, একটা দোকান ছিল ওখানে, দোকানের মানে টিনের দোকান, পরিত্যক্ত, অনেক আগে করতে একটা মানুষ, সে মানুষ বিদেশ গেছে, জঙ্গলের পাশে রাস্তার সাথে। তো ওই দিকে গেল, আমি যখন গেলাম দুলাভাই হুন্ডা নিয়ে, সেই হুন্ডা নিয়ে আমি অল্প একটু দেখছি, আর তো ওখানে ব্রেক মারার অপশন নাই, একবার টানা চলে যায়, বিশ্ব রোডে উঠবো, উঠলে একটু সাহস। তো আমি টান মার, আবার দেখি যে হ্যাঁ বিশাল বড় একটা কুকুর, একদম বাছুর আছে না, বাচ্চা হয় বাছুর, বাছুরের সমান সেই কুকুরটা। আমি দেখে কিসের কি করব, লম্বা হরন ধরেছি ভয়ে, মানে বাইকের হরন, ওখানে তো কাউকে ডাক দিলে কেউ আসবে না, দুই পাশে কবর, হরন ধরে গাড়ি পিক আপ খুব জোরে টানছি, ভাঙা রাস্তার মধ্যে খালি দৌড়, সেই দৌড়, মানে ভয়ে একদম আমার হাত পা লিটারালি খুবই কাঁপতেছিল। আমি আল্লাহ আল্লাহ করছি, হরন লং করে ধরছি, এবং ওই কুকুরও দেখছি। বিশ্ব রোডে উঠে দেখি কোনো গাড়ি নাই, আমি আরো ভয় পেয়ে গেলাম। বিশ্ব রোডে ওঠার আগে কিছু দোকান আছে, ওই দোকানগুলোতে কোনো মানুষ নাই, আরো ভয় পেয়ে গেলাম। আব্বুকে চাবি দিয়ে আমি অন্য রাস্তা দিয়ে আকিস কোম্পানির ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আমার দুলাভাইকে ফোন দিই, দেওয়ার পরে বলি যে আমার সাথে এই ঘটনা ঘটে গিয়েছে, এর কুকুর দেখেছে, আমি যদি যেতে পারবো না, আপনারা যদি একটু, আপনি এবং আমার আপু যদি একটু আগে আসেন, তাহলে আমি বাসায় আসলে ভয় ছাড়া যেতে পারবো। তো আমার দুলাভাই এদিক দিয়ে আমাদের বিশ্ব রোডের কাছে যায়, আমি ওই দিয়ে বাইক নিয়ে দুলাভাইকে তুলে নিয়ে বাসায় আসি। তারপরে সারা রাত আমার ঘুম হয়নি, বিভিন্ন চিন্তা চেতনা করে মনে হলো যে আর এগুলো না ভাবে ঘুমাই। তো ঘুমাইয়া আলহামদুলিল্লাহ আমি এখন স্বাভাবিক আছি। এই ছিল আমার ঘটনা। আর জলিল দাদার ঘটনা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum listeners. I'm Tanvir Ahmed from Newport News, Virginia. বাবু ভাই, প্রথমত আপনাকে শুভেচ্ছা জানাই আপনার সেঞ্চুরি এপিসোড পুরো করার জন্য, এবং অদ্ভুতরে আরো সাফল্য পাক এবং দীর্ঘদিন চলুক, সেটাই আল্লাহর কাছে কামনা করছি। তো এবার সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমার আজকের ঘটনাটা আমার নানুর মুখে শোনা, এবং সেটা পুরান ঢাকার একটা ঘটনা। আজ থেকে আনুমানিক
40 বছর আগে ঘটা এই ইনসিডেন্ট। তো নানুর মুখে ঘটনার বিবরণী অনুযায়ী আজ থেকে বিগত 40 বছর পূর্বে নানুদের বাসায় ওনারা একজন স্থায়ী কাজের মেয়ে হায়ার করে। তো কাজের মেয়েটা খুবই ইয়াং ছিল, হয়তো 12-13 বছরের। তার ওই সময় 40 বছর আগে যারা নিম্নবিত্ত পরিবারে ছিল তাদের নারীরা এবং সন্তানরা তারা বিভিন্ন বাসায় কাজকর্ম করেই তাদের দৈনিক জীবিকা সম্প্রসারণ করতো আর কি। এমনই একজন 12-13 বছরের মেয়ে, নামটা ছদ্ম আমি বলি সোনিয়া। তো সোনিয়াকে আমার নানুরা হায়ার করে এবং সে যেহেতু ইয়াং, সে একেবারে 24 আওয়ার বাসায় থাকবে এবং বাসার দৈনিক যে কাজকর্ম আছে, বাসন ধোয়া, কাপড় ধোয়া, ক্লিন করা, তো এগুলাই তার সারাদিনের কর্ম ছিল। রান্নাতে অ্যাসিস্ট করা, এগুলো আর কি। তো আমার নানুর বাসার বর্ণনাটা কিছুটা দিয়ে নিই। আমার নানুর বাসা পুরান ঢাকার জজ কোর্টের একটা এরিয়াতে অবস্থিত। আর সেই স্বাধীনের পূর্বের দালান বাড়ি আর কি। তো তাই খুবই পুরনো একটা প্রাচীর আর কি, খুবই ওয়াল টাল থেকে নিয়ে খুবই একটা 3 তলার একটা স্ট্রাকচার ছিল। তো খুবই পুরনো ভাবে গড়া একটা বিল্ডিং। তো 3 তলার একেবারে নিচের তলা আর কি পুরোটাই আমার নানা ভাই ভাড়াতে দিয়ে রেখেছিলেন এবং 2য় তলায় আমার নানুরা বাস করতো এবং একেবারে 3য় তলায় আমার বড় মামার রুম ছিল আর কি। এবং বড় মামার রুমের সংলগ্ন একটা 2য় তলায় ছোট গলি আছে এবং তারপরে আর কি 3য় তলার ছাদ আর কি, বা বারান্দাও বলা চলে বা ছাদও বলা চলে, আমরা একটি ছাদই বলতাম আর কি। তো একদিনের ঘটনা, আমার নানু সোনিয়াকে ডেকে বললো, তুমি এক কাজ করো, পুরো ঘরটা একটু পরিষ্কার করো এবং ঝাড়ু টাড়ু দিয়ে ধুয়ে মুছে আর কি একটু ক্লিন করো এবং 2য় তলা 3য় তলাটা তুমি একটু পরিষ্কার করে আসো। তো সকালে নাস্তা টাস্তা রেডি করার পরে পরবর্তী কাজটা হচ্ছে ঘর বাড়ি ক্লিন করা। তো সেখানে যখন সোনিয়া যুক্ত হলো, 2য় তলাও ভালো মতোই ক্লিন করে, তো 3য় তলায় যখন গেল, তারপর থেকে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, সেই দুপুরের আগে আর কি, অলমোস্ট হয়তো 10টা-11টা বাজে ও ক্লিনিং শুরু করে। তো সেখান থেকে অলমোস্ট বিকাল ঘনায় আসলো, বিকাল সন্ধ্যার কাছাকাছি, ওর কোনো আর খোঁজ মিলছে না। তো পুরান ঢাকার একটা বৈশিষ্ট্য হলো, যারা একটু মুরব্বি লেভেলের আছে, তো তারা তো অবশ্যই যখন সকালে নাস্তা টাস্তা করার পরে একটু হয়তো মানে সকল বসে একটু কথাবার্তা আড্ডা দেওয়ার পরে তারপরে একটু দুপুরের পর থেকে একটু আবার ন্যাপ করবে, তো বা রিল্যাক্স করবে, একটু রেস্ট নেবে। তো সেই ক্ষেত্রে নানু এত একটা খেয়ালও করেনি যে মেয়েটার সারাদিন কোথায় আছে বা কিছু, যেহেতু ওকে বলা হয়েছে যে তুমি একটু ক্লিন করো, তো নানু মনে করছে হয়তো ও ক্লিনিং কাজেই ব্যস্ত। তো বিকালে যখন আমার বড় মামা বাসায় আসে, তো উনি কাজে বাইরে ছিল, তো বাসায় আসার পরে যখন 3য় তলায় উনি যায়, তো তখন দেখে যে ওনার রুম থেকে ছাদে যাওয়ার যে একটা রাস্তা আছে, সেই সংলগ্ন রাস্তাতে সোনিয়া আর কি বেহুশ হয়ে আর কি সেন্সলেস হয়ে শুয়ে আছে।
বড় মামা ওকে দেখে কিছুক্ষণ ওকে ডাকার চেষ্টা করে, হয়তো বড় মামা প্রথমে মনে করলো হয়তো যেহেতু ইয়াং মেয়ে হয়তো ঘুমিয়ে পড়ছে বা কিছু ক্লান্তি হওয়ার পরে, কিন্তু যতই ডাকাডাকি করছে কেন ওর কোনো সারা শব্দ হচ্ছিল না। তো তখন বুঝলো যে হয়তো সেন্স নাই। তো তখন নিচে অনেক ডাকাডাকি শুরু হয়, ডাকাডাকি করে অনেক মানুষজন আসে, মানুষজন এসে ওকে নিয়ে তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়ার পরে আর কি সকলে মাথায় পানি টানি দিয়ে আর কি ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো অদ্ভুত বিষয় এটাই বাবু ভাই, যে যখন সোনিয়ার জ্ঞান ফেরার পরে ও প্রথমত কাউকেই চিনছিল না এবং খুবই ভায়োলেন্ট বিহেভিয়ার শুরু করে। এর মধ্যে আমার আম্মুও তখন টিনেজারই ছিল। তো আমার আম্মু ওকে সোনিয়াকে ওর নাম জিজ্ঞেস করে, নাম ও উল্লেখ করে বলে যে আমি সেই বেবি, কিন্তু খুবই স্ল্যাং ভাষায় কথাটা বলে এবং আম্মুকে চ্যালেঞ্জও করা শুরু করে যে হ্যাঁ আমি ওই বেবি, তো কেন, তোর কি কিছু করার আছে, পারলে করে দেখা, এমন একটা মানে ভাষায় সে কথা বলা শুরু করে। তো আমার নানু জিনিসটা বুঝতে পারে যে ওর বিহেভিয়ারটা যেহেতু নর্মাল না, তো ওকে কিছুটা ঠান্ডা করার জন্য আগে আমরা ইসলাম ধর্মে যেমন একটা আছে যে মানুষ যদি আমরা আবে জামজামের পানি আমরা খাই বা নিজের মাথায় দিই বা এরকম একটা ইসলাম ধর্মী আছে যে তো আমাদের মনের ভিতরে শান্তি বা আধ্যাত্মিক কোনো কিছুর আমাদের থেকে দূরে থাকবে, এমন একটা সকল মুসলমানদেরই বিলিফ। তো এসব দেখে আমার নানু আমার আম্মুকে একটু কাছে ডেকে ওনাকে বলে যে তুমি এক কাজ করো, ওকে একটু পানি খেতে দাও। আম্মু পানির সাথে একটু আবে জমজমের পানি মিলিয়ে নিয়ে আসে এবং মেয়েটিকে খেতে দেয়। আশ্চর্য বিষয় হচ্ছে মেয়েটা যখন পানিটা হাতে নেয় এবং এক চুমুক দেয় এবং মানে আরো মানে বিকট শব্দে চেঁচিয়ে উঠে এবং বলতে থাকে যে এই কি দিবি আমাকে, এটা ভিতরে গরম, খেতে পারছি না, মানে অনেক চেঁচায় উঠে এবং বলে এটাতে গন্ধ আসে, গন্ধযুক্ত পানি কেন তুলি, আরো যেমন অকথ্য ভাষা আমাকেও গালাগালি করা শুরু করে দেয়। আর তখনই চেহারাটা মেয়েটার পরিবর্তন কিছুটা হওয়া শুরু করে, যেমন একটা হিংস্র প্রাণীর মতো চেহারাটা দেখা যাচ্ছে। চোখ দুটো একেবারে রক্তাক্ত লাল ধরনের, লাল জমাট বাঁধা চোখ এবং চেহারাটাও কেমন একটা মানে কিছু কালো মানে একটু হিংস্র টাইপ দেখা যাচ্ছে আর কি। তো এইসবের ভিড়ে আবার আমার নানা ভাই একেবারে বাসা থেকে দৌড় দিয়ে যায় এবং একটা পাশের মসজিদের এক মাওলানা সাহেবকে নিয়ে আসে বাসায় এই কথাটা বলে। তো মাওলানা সাহেব এসে ওর পরিস্থিতিটা দেখেই বুঝে যায় ওর উপর একটা কোনো একটা কালো ছায়া বা কালো জিন যেটাই বলা হোক, তো সেই জিনিসটা আর কি ওকে পজেসড করে। তো মাওলানা সাহেব আমার নানাকে এবং নানুকে দুজনকে ঘরের বাকি সদস্যকে বলে যে আপনারা চিন্তা করবেন না, এটা আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সারায় তুলতে পারবো, কিন্তু আপনারা ওকে একেবারে খুব শক্ত করে ওকে ধরতে হবে, কারণ ও যেভাবে ভায়োলেন্ট বিহেভিয়ার করছে এটা আরো বাড়বে যখন আমি দোয়া পড়া শুরু করব। তো অলমোস্ট ইমিডিয়েটলি মাওলানা সাহেব দোয়া পড়া শুরু করে, আগরবাতি মোমবাতি বিভিন্ন কিছু পাশে জ্বালানো হয় এবং আল্লাহর সূরা যেগুলা আছে জিন বিভিন্ন পজেশন দূর করার জন্য সেগুলো আর কি মাওলানা সাহেব পড়া শুরু করে এবং
যখনই মানে সূরাটা পড়া হচ্ছে ওর চেহারাও একেবারে বিকৃতি হচ্ছে এবং একেবারে ওকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না। এখানে আমার মামারা ওকে হাত ধরে রাখছে এবং আমার নানা ধরে রাখছে, মানে একেবারে 4-5 জন একেবারে শক্ত করে ওকে ধরে সোনিয়াকে ধরে রাখছে যে ও যেন নিজেকে বা অন্য কাউকে ক্ষতি না করতে পারে এবং যেভাবেই হোক এই জিনিসটা, এই পজিশন থেকে যেন ওকে মুক্ত করা যায়। তো এক ধরনের এটা এক্সরসিজম। তো সেখান এক পর্যায়ে গিয়ে আর কি ওর ভিতরে যে প্রসেস এন্টিটিটা ছিল সেটা হার প্রকাশ করে এবং রাজি হয় তো তাকে ছেড়ে যাওয়ার জন্য, দুনিয়াকে ছেড়ে যাওয়ার জন্য। এবং মাওলানা সাহেব শর্ত দেয় যে কাজ করো, তুমি ওর বডিটা যে তুমি ছেড়ে চলে যাবা, তো সেটা একটা প্রমাণ স্বরূপ তোমার যেতে হবে। তো প্রমাণ স্বরূপে মাওলানা সাহেব বলে যে দেখো আমাদের দিল্লিতে যে সমস্ত পুরানা জুতা আছে সেটা তোমার নিয়ে এখান থেকে বের হতে হবে। তো সেটা মাওলানা সাহেবের কথায় এই এন্টিটিটা রাজি হয় এবং সাথে সাথে তার হাত পা ছেড়ে দেওয়া হয় এবং ও করে কি তার দাঁত দিয়ে মুখ দিয়ে আর কি সেই জুতাটা তুলে এবং দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে সে একেবারে ছুটে দৌড় দেয় আমাদের মেন গেটের দিকে। তো সিঁড়ি বেয়ে আর কি একতলাতে মেন গেট। তো একতলাতে গিয়ে মেন গেট পর্যন্ত যখন চলে যায়, একেবারে মেন গেট থেকে বেরো হয় না, মানে ঠিক দেলিটার পাশে ও আবারও সেন্সলেস হয়ে পড়ে যায় এবং ওই জুতামুখী নিয়ে আর কি সেন্সলেস হয়ে পড়ে যায় একদম। আর এটাই হচ্ছে আর কি মাওলানার সাহেবের বর্ণনা অনুসারে এভাবেই আর কি তার শরীর ছেড়ে যাওয়ার ছিল আর কি, ডাইরেকশন ছিল। তো যাক, সাথে সাথে আবার আমার নানা এবং মামারা সবাই মেয়েটাকে ধরাধরি করে উপরে নিয়ে আসে 2য় তলায় এবং তারও ঘন্টাখানিক পরে ওর জ্ঞান ফিরে এবং জ্ঞান ফেরার পরে ও একেবারে স্বাভাবিক, ও সকলকেই চিনতে পারছে, স্বাভাবিক কথা। ওর কিন্তু শরীরে এক ধরনের যে টায়ার্ডনেস, যে ওর শরীরে সমস্ত এনার্জি নাই, সেই জিনিসটা ওর বিহেভিয়ারে বা দেখেই প্রকাশ পাচ্ছিল বলে। তো কিন্তু এত কিছু যে হলো, ভায়োলেন্ট ছিল, ও পজেস ছিল, ওর কিছুই মনে নাই, ও কিছুই স্মরণ করতে পারছে না। ওকে আমার আম্মু এবং নানু জিজ্ঞেস করে যে তোমাকে তো আমরা সেই সকালে পাঠালাম, তো কি হয়েছিল, যে ঘটনাটা কি ছিল? তো বললো যে আমি তো জানি না, আমার হঠাৎ করে এখন হুশ আসছে, মানে সেন্স আসছে। তো কিন্তু উপরে ও আর কি বড় মামাই ডাকতো। তো বলে যে মামার রুমের পাশে একটা ছোট মেয়ে থাকে, ওই মেয়েটা কোথায়? তো সবাই একেবারে মানে হতভাগ হয়ে যায়, হতভঙ্গ হয়ে যায় যে এখানে এই বাসায় তো কোনো ছোট মেয়ে থাকে না। হ্যাঁ, একটা ছোট মেয়ে থাকে, বলে যে বড় মামার মানে 3 তলার যে রুমে ছাদে যাওয়ার যে জায়গাটা, গলিটা ছিল, সেই গলির পাশে একটা আর কি যদি ডিসক্রিপশন দেওয়া যায়, একটা গোডাউনের মতো ছিল, একটা স্ট্রাকচার বানানো, সেখানে আর কি নানান জিনিসপত্র রাখা হতো। সেই গোডাউনের ভিতরে বলে তাদের অবস্থান, ওই মেয়েটা ওখানেই বলে থাকে। কিন্তু অস্বাভাবিক বিষয় এটাই যে মেয়েটার চোখের জায়গাতে কোনো 2টা চোখ নাই, শুধু একমাত্র কপালে একটা চোখ। তো সোনিয়া বলল যে আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম, তো হঠাৎ করে আমার পেছন থেকে একটা আর কি টাগিং হলো, মানে আমাকে কেউ ট্যাপিং করে ডাকছিল। তো যখন আমি পিছনে ঘুরি, তো তখন একটা ছোট মেয়েকে দেখলাম, যে মেয়েটা আমাকে বলল যে তুই আমার বাসার সামনে কি করস?
তো বাসার সামনে যেহেতু আসছোস, আমি মজার মজার রুটি রান্না করলাম, তুই রুটি খাবি? তো সোনিয়া কিছু বলার আগেই ও এক টুকরা ওর হাতে এক ধরনের লাল রঙের রুটি সোনিয়ার মুখের ভিতরে কি জোরপূর্বক ঢুকিয়ে দিল আর কি। ওই তখন থেকেই আর কি আর সোনিয়ার কোনো সেন্স নেই, ও সেন্সলেস হয়ে গেছে। এবং মাওলানা সাহেবের এক্সরসিজমের পরে ওর বক্তব্য অনুসারে যে তখন তারপরে ওর সেন্স আসছে। কিন্তু এর ফাঁকে যে যত কিছু ঘটনা ছিল, যে প্রায় 3-4 ঘন্টা সেন্সলেস হয়ে উপরে পড়েছিল তিনতলায়, এবং নিচে এত একটা প্রসেসড এপিসোড ঘটলো, তার কিছুই স্মরণ নাই। তো ইউজুয়ালি আমরা গ্রন্থটন্ত্রতেও দেখি যে জিন বা বিভিন্ন ধরনের এরকম একটা আত্মা বলেন বা এন্টিটি বলেন, যেটা বিভিন্ন ধরনের রূপ নিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করে, মাঝে মাঝে শোনা যেত। তো নানুর এই ঘটনাটা যখন আমাদের ছোটবেলায় আমাদের বলা হলো, তো আমরা খুবই অনেক ভয়ে থাকতাম, এবং মামার ঘরে অলমোস্ট আমাদের যাওয়াই হতো না। 3 তলাতে আমরা যেতেই ভয় পেতাম। শুধু আমরা ছোট ছিলাম সে তাই না, আমার আম্মু থেকে নিয়ে আরো মাঝে মামারা সবাই বড়রাও আর কি 3 তলার ছাদে যেতে একটু ভয়ই পেত। এমনকি বড় মামাও একেবারে, যে উনিতে 3 তলায় থাকতো, উনিও খুব মানে একদম হাতে টর্চ লাইট উপরে নিয়ে একবারে তার রুমে সে থাকতো। তো অন্ধকার হলেই একেবারে তার দ্রুত দোতলায় নানুদের বাসায় সবসময় নেমে আসতো। আর কি কেউ একেবারে বিনা কোনো বাতিতে, আগে তো লোডশেডিং ছিল, উপরে খুব কমই যাওয়া হতো। তো এই কাহিনীটা যখন আমরা জানলাম, আমি যখন জন্ম হওয়ার পরে এগুলো আমরা শুনলাম, তো মানে খুবই আতঙ্কে এবং ভয়ে নানুদের বাসায় আমরা যেতাম বা থাকতাম। তো এই হচ্ছে আমার কাহিনী। যদি ভালো লাগে জানাবেন ইনশাআল্লাহ। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, কোভিড রেগুলেশন ইনশাআল্লাহ মেনে চলবেন। তো ভাই, আসসালামু আলাইকুম। আজকের এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সাইফুল ইসলাম ফরিদপুর থেকে। তিনি এক রাতে শহর থেকে গ্রামে ফিরেছিলেন, আর সেই রাতেই তিনি এমন একটা বাসে উঠেছিলেন যেটা সবাই দেখে না, কিন্তু সেই বাস যাকে নেয় সে আর আগের মতো একদমই থাকে না। তখন রাত প্রায় 2টা বাজে। তো সাইফুল সাহেব বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, শেষ বাস মিস করেছে। চারদিকে বড্ড নিস্তব্ধতা, কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই। হঠাৎ দূর থেকে একটা বাস দেখা গেল, যে হেডলাইট জ্বলছে না, তবুও স্পষ্ট সেই বাসটা দেখা যাচ্ছে। এবং সেই বাসটা এসে থামলো সাইফুল ভাইয়ের সামনে। ড্রাইভার জানালা খুলে বলল, কোথায় যাবেন? তো সাইফুল সাহেব এমনটা শুনে একটু দ্বিধা না করেই চুপ করে উঠে পড়ল বাসের মধ্যে। দেখলো যে ভেতরে কয়েকজন যাত্রী বসে আছে, সবাই চুপচাপ বসে আছে, মাথা নিচু করে বসে আছে, এবং কোনো যাত্রী কারো দিকে তাকাচ্ছে না। কিছুক্ষণ পর কন্ডাক্টর এসে বলল, টিকিট নিন। সাইফুল টাকা দিল, টিকিটটাও নিল। দেখলো টিকিটে লেখা আছে 1 ওয়ে। বাসও চলতে শুরু করলো, কিন্তু ইঞ্জিনের কোনো শব্দই নেই। এবং যখন সাইফুল সাহেব বাহির দিকে তাকালো, তখন দেখলো যে রাস্তা নেই, শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার। হঠাৎ সব যাত্রী একসাথে মাথা তুলল। তাদের চোখগুলো ফাঁকা ছিল, চোখের জায়গায় গর্ত ছিল। সবাই তাকিয়ে আছে সাইফুলের দিকে, এবং সবাই একসঙ্গে বলল, ভাই, আপনি কি নতুন? ড্রাইভার আয়নায় তাকিয়ে বলল, এই বাসে উঠলে নামা যায় না। এমনটা শোনার পর সাইফুল সাহেব দৌড় দিয়ে দরজার দিকে গেল। দেখলো যে দরজাটা
খুলে দিল। সেও সেখান থেকে লাফ দিল। পরদিনে লোকজন রাস্তার পাশে একজনকে অচেতন অবস্থায় পেল। সে ছিল সাইফুল। কিন্তু সেটাই শেষ ছিল না। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলতেছিল যে আমি এখনো পরিপূর্ণ নেই, অর্থাৎ আমি এখনো পরিপূর্ণ সেই বাস থেকে নামি নাই। সে মাঝে মাঝে বলে যে রাতে সে ওই বাস দেখে দূরে দাঁড়িয়ে আছে এবং তার জন্য অপেক্ষা করছে। সাইফুল ইসলাম যদিও বেঁচে ফিরছিল, কিন্তু তার ভেতর থেকে জন্য যেন কিছু একটা আগের মতো ছিল না। সাইফুল আগের মতো কথা বলতো না, রাতে একা একা বসে থাকতো, আবার বারবার সে বাহিরে তাকাতো এবং যখন কেউ জিজ্ঞেস করে বাবা কি হয়েছে, ভাই কি হয়েছে, তখন শুধু একটা কথাই বলতো, আর সেটা হলো ওটা আবার আসবে। তো এক রাতে তার বাসার সামনে হালকা করে বাসের ব্রেকের শব্দ পাওয়া গেল, কিন্তু বাইরে তো কোনো রাস্তা নেই, তাহলে বাসের শব্দ কিভাবে আসবে? এমন চিন্তা করতে করতে সাইফুল সাহেব সে জানালা দিয়ে নিজেই তাকালো বাসের দিকে, বাইরে তাকালো, দেখলো যে অন্ধকারের মধ্যে একটা বাস দাঁড়িয়ে আছে। বাসটা একদম নিশ্চুপ চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে এবং বাসের ভেতরে সেই আগের দিনের মতো একই যাত্রীরা বসে আছে। সকলের চোখ ছিল ফাঁকা এবং গর্ত। সবাই তাকিয়ে আছে সাইফুলের দিকে। ড্রাইভার ধীরে মাথা তুলে সাইফুলকে উদ্দেশ্য করে বলল, ফিরে আসেন। এবং সাইফুলও আস্তে করে স্বীকারোক্তি দিল যে সে ধীরে বলল যে আমি পুরোপুরি নামি নাই, মানে তার একটা অংশ এখনও সেই বাসের মধ্যে বন্দী হয়ে আছে। একদিন গভীর রাতে সাইফুল নিজে থেকেই দরজা খুলল, চোখ ছিল ফাঁকা। বাস বাড়ির সামনে চলে আসলো। ডোর খুলে আছে বাসের, ভেতর থেকে কোনো আলো আসছে না। সে ধীরে বাসে উঠে গেল, কেউ তাকে থামাতে পারল না। কিছুক্ষণ পর বাসটা অন্ধকারে মিলিয়ে গেল, কিছুই রইল না। পরদিনে লোকজন রাস্তায় একটা বাস দেখতে পেল, কিন্তু সেখানে ড্রাইভার নতুনজন, আর ড্রাইভার ছিল সাইফুল সাহেব। চোখ ছিল ফাঁকা। এখনও সে নিজেই থামে, নতুন কাউকে ডাকে এবং সবাইকে বলে, ভাই কোথায় যাবেন? তো সবাই মনে করেছিল যে সাইফুল এখন ড্রাইভার, কিন্তু গল্প এখানে শেষ নয়। আসল ভয় তখন শুরু হলো যখন ওই বাসের কোনো নির্দিষ্ট রাস্তা নেই। কিছুদিন পর বিভিন্ন জায়গা থেকে খবর আসতে লাগলো যে একই বাস দেখা যাচ্ছে ঢাকাতে, খুলনাতে, সিলেটে একই সময়ে। লোকজন বলল, বাসটা তো কোনো নাম নেই, কোনো নাম্বার প্লেট নেই, তবুও থামে আর কাউকে কাউকে নিয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো সবাই বাসটা দেখতে পায় না, শুধু কিছু মানুষজন ছাড়া, যারা আগে কখনো একটু হলেও অন্য দিকের সাথে যুক্ত হয়েছে। কেউ কেউ বলেছে ড্রাইভার সাইফুল এখন আর একা নয়, তার পেছনে মাঝে মাঝে আরেকটা ছায়াও দাঁড়িয়ে থাকে। এখন বাসে উঠলেই আর শুধু যাত্রী না, তোমার জায়গা নির্ধারণ হয়, ড্রাইভার, কন্ডাক্টর নাকি যাত্রী। এক রাতে একটা বাস স্ট্যান্ডে অনেক লোক দাঁড়িয়েছিল। হঠাৎ বাসটা এলো, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা 10 জনের মধ্যে মাত্র 2 জন বাসটা দেখতে পেল। ওই 2 জন বাসে উঠল, বাকি 8 জন কিছুই বুঝলো না, যে তারা শুধু দেখলো হঠাৎ 2 জন মানুষ হুট করে উধাও হয়ে গেল। তো বাসের ভিতরে সাইফুল বলল, সবাই আসে না, শুধুমাত্র যাদেরকে ডাকা হয় তারাই আসে। এক যাত্রী জিজ্ঞাসা করলো, বাস কোথায় যাবে? সাইফুল ধীরে হাসলো এবং ঠান্ডা কণ্ঠে বলল, বাস যাবে শেষ স্টপে। কিছুক্ষণ পর বাস থামলো, দেখলো বাইরে কোনো রাস্তা নেই, কোনো শহর না, শুধুমাত্র অন্ধকার অন্ধকার এবং কুয়াশায় চারিপাশ ভরা। লোকজন আজও বলে
যদি কখনো গভীর রাতে কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকো আর দূরে কোনো বাস দেখতে পাও, তাহলে খবরদার, সাবধানে সে বাসে উঠবে। সবটা সময় বাসটা ধরার দরকার নেই, কখনো কখনো না ওঠাই ভালো। তোমার বাঁচার একমাত্র উপায় বাসে না ওঠা, মাঝে মাঝে গভীর রাতে। এই গল্পটা তুমি যত সহজে শুনে ফেললে, তার ভেতরের অন্ধকারটা ঠিক ততটা সহজ নয়। কারণ কিছু গল্প শুধু শোনার জন্য না, ওগুলো অনুভব করার জন্য। আর একবার অনুভব করলে সেগুলো আর সহজে ভুলে থাকা যায় না। আমরা ভাবি আমরা নিরাপদ, আমাদের চারপাশে আলো আছে, মানুষ আছে, পরিচিত পরিবেশ। কিন্তু সত্যিটা হলো, ভয় কখনো দূরে থাকে না, এটা আমাদের একদম কাছেই থাকে, আমাদের ছায়ার মতো হয়ে। আমরা শুধু সেটাকে খেয়াল করি না। অনেক সময় এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ করে সব কিছু অস্বাভাবিক মনে হয়। চারপাশে কোনো শব্দ নেই, অথচ মনে হয় যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। বাতাস থেমে যায়, সময় যেন ধীরে চলে। আর ঠিক তখনই আপনি অনুভব করেন আপনাকে কেউ দেখছে, খুব কাছে থেকে, নিঃশব্দে। আপনি হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করবেন এটা কিছুই না, সবাই আপনার কল্পনা। কিন্তু ভেতরের একটা অংশ জানে এটা কল্পনা নয়, এটা অন্য কিছু, এমন কিছু যাকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনাকে ঠিকই স্পষ্টভাবে দেখছে। তো ভাইয়া, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। শহরের প্রান্তে এক পুরনো রেল লাইন ছিল। অনেক আগেই সেখানে ট্রেন চলা বন্ধ হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে মানুষ নাকি রাত বিরেতে ট্রেনের হুইসেল শুনতে পায়। এটা লোক মুখে মৃত্যু ট্রেনের পথ নামে পরিচিত। এক রাতে রাহাত তার বন্ধুর বাসা থেকে ফিরছিল। রাস্তা নেই, সোজা হাঁটার জন্য সে পুরনো রেল লাইন ধরে হাঁটতে লাগলো। রাত তখন প্রায় 1টা বেজে গেছে। চারিদিকে গভীর নীরবতা, কুয়াশা এত ঘন যে নিজের পায়ের নিজের লাইনও ঠিক মতো দেখা যায় না। দূরে কুকুরের কান্নার মতো এক অদ্ভুত ডাক, বাতাসে রেলগাড়ির লোহার গন্ধ। হঠাৎ সে শুনতে পেল তার পিছনে খট খট লোহার ওপর পায়ের শব্দ, যেন কেউ রেল লাইনের স্লিপারের উপরে পা টিপে টিপে হাঁটছে। রাহাত দ্রুত হাঁটতে লাগলো, কিন্তু যতই হাঁটে পেছনের শব্দ ততই ভারী। শেষে সে আর সহ্য করতে না পেরে পিছনে ফিরল, অর্থাৎ পিছনে ঘুরে তাকালো। দেখলো কুয়াশার ভেতরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তবে মানুষটার চোখ নেই, মুখ নেই, একটা ফাঁকা কালো গর্তের মতো মুখ, মাথায় পুরনো হ্যাট, হাতে একটা লণ্ঠন। লণ্ঠনের আলো দুলে দুলে গিয়ে আসছে, আর তার সঙ্গে প্রতিটা পদক্ষেপে কংক্রিটের ওপরে ধাতব শব্দ হচ্ছে, খট খট করে। রাহাত দৌড় দিল, কিন্তু সামনে লাইনটা কোথায় যেন শেষ হয়ে গেছে, যেন পথটা হঠাৎ করে গিলে ফেলছে অন্ধকারের মধ্যে। হঠাৎ আবার সেই ট্রেনের হুইসেলের শব্দ, কিন্তু এটা ট্রেনের মতো না, বরং কারো বুক ফেটে বেরিয়ে আসা ভয়ঙ্কর চিৎকারের মতো। এখন পাশ থেকে বলতেছে যে পাছা ঘুরাস না, এগাই আয়। রাহাত কাঁপতে কাঁপতে সামনে এগোয়, দেখে লাইন ভেঙে গেছে, নিচে গভীর খাদ, তার কয়েক পা দূরেই আবার সেই মানুষটা দাঁড়িয়ে আছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে আরেকটা ভয়ঙ্কর শব্দ, রেল লাইনের নিচ থেকে কেউ পাথরে হাত ঘষছে, যেন লোহার নখ দিয়ে মাটিতে আঁচড় কাটছে কেউ।
রাহাত চিৎকার করে পিছনে ফিরে দৌড়ে চলে যায়। দৌড়াতে দৌড়াতে অনুভব করলো কেউ তার এক কদম পিছনে দৌড়াচ্ছে, কখনো ধীর কখনো খুব দ্রুত, আর তার কানে ফিসফিস করে বলে, আজকেও একজন গেল, ফিরে আসবে না তো। রাহাত অবশ্যই লাইনেরও বাইরে এসে পড়ে যায়। জ্ঞান ফেরার পর দেখে গ্রামবাসীরা সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। এক বৃদ্ধা বলল, রাতের লাইনে যাস না বাবা, 5 বছর আগে এক ট্রেন লাইনচ্যুত হয়েছিল, অনেক মানুষ মরেছিল, ওরা ঠিক এমন রাতেই ফিরতে আসে। রাহাত কাঁপতে কাঁপতে দেখল তার জুতা ভিজে কাদা হয়ে গেছে, আর কাদার সাথে লেগে আছে লোহার ধুলোর মতো ধাতব গুঁড়া। ওই রাতের পর থেকে রাহাত আর কখনো ট্রেন লাইন ধরে হাঁটেনি, কিন্তু আজও মাঝরাতে লোকজন শোনে একটা লণ্ঠনের আলো হালকা দুলে দুলে গিয়ে আসছে, আর সেই ভয়ঙ্কর শব্দ খটখট। রাহাতের মৃত ট্রেনের পথ ধরে লাইনের ধুলো মুছে বাড়ি ফিরলেও রাহাতের মনে হচ্ছিল যেন কেউ তাকে সবটা সময় যেন অনুসরণ করছে। ওই রাত থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। প্রথম রাত, ঘুমাতে যাওয়ার পর জানালার কাছে টক টক করে শব্দ হতো, যেন লোহার নখ দিয়ে কেউ কাঁচ ঢুকছে। রাহাত পর্দা সরাতে দেখলো জানালার ওপারে একদম অন্ধকার, কিন্তু হঠাৎ কুয়াশার ভেতরে দুটি লাল বিন্দুর মতো আলো জ্বলে উঠল। তারপর আবারও সবকিছু মিলিয়ে গেল। দ্বিতীয় রাত, ভোরে উঠে সে দেখে তার দরজার সামনে মাটিতে কালো কয়লার মতো দাগ, রেল লাইনের স্লিপার যেমন পরা থাকে ঠিক তেরকম। বৃদ্ধা তাকে যিনি বাঁচিয়েছিলেন তিনি বললেন, ওরা কারো জীবন নেয় না, ওদের কাছে দরকার একজন সাথী যে পথ ছাড়েনি। কথাটা শুনে রাহাতের গা শিউরে ওঠে। তৃতীয় রাত, 2:45। হঠাৎ আবার সেই ট্রেনের মতো বিকৃত হুইসেলের শব্দ, যেমন ছিঁড়ে যাওয়া গলা হুই করে। রাহাত লাফিয়ে উঠে বসে। তার ঘরের দরজা আপনা থেকে খুলে যায়। ঠান্ডা বাতাস ঢুকে পড়ে ঘরের অন্ধকারের ভেতরে। বাতাসের সাথে আসে লোহা ঘষার গন্ধ। তারপর রিহান স্পষ্ট শুনতে পেল, ফিরে আয়, পথ শেষ হয়েছে। এবার সে ভয় পেয়ে ছুটে বাইরে বের হয়ে যায়। রাস্তার মাঝখানে এসে দেখে সামনে লাইন নেই, কিন্তু পায়ের নিচে ধাতব শব্দ। রাহাত নিচের দিকে তাকিয়ে দেখলো সে মাটির ওপর না, রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে। কিভাবে সেখানে এলো সে নিজেও জানে না। হঠাৎ কুয়াশার ভেতরে লণ্ঠন জ্বলে ওঠে। সে মুখহীন মানুষটা আবারও এসছে। এবার তার গলায় ভয়ঙ্কর ফিসফিস, আজ এসোস, আর ফিরতি পথ নাই। রাহাত পিছিয়ে যেতে লাগলো। তার পায়ের নিচে লাইনটা ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে, যেন পুরো পথটাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের ভেতরে। রাহাত দৌড় দিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। চোখ খুলতে দেখে মাটির নিচ থেকে সেই সাদা হাত দুটো বাড়িয়ে এসে তার পায়ের গোড়া নিয়ে শক্ত করে ধরে আছে। চুল ছেড়ে দেওয়ার মতো ঝুলতে ঝুলতে মুখে মানুষটা বলে, 5 বছর ধরে একদিন অপেক্ষা ছিলাম, আজ শেষ হইল। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।